আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বায়োস্টার লার্নিং প্রোগ্রামের ক্লাসে। আজকে আমরা অণুজীব চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, এর দুটো টপিক পড়বো। একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া। অণুজীব চ্যাপ্টারে মোটামুটি 3টা টপিক ছিল, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া। এর মধ্যে থেকে ভাইরাস টপিকটা হচ্ছে পাবেল ভাইয়া তোমাদের নিয়েছেন। আজকে ভাইয়া হচ্ছে ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া, এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার থাকলে তাকে ক্লাস শুরু করে দেওয়া যাক। আমরা শুরু করব একদম চ্যাপ্টারের শুরু থেকে। দেখো, ব্যাকটেরিয়া টপিক থেকে আমরা শুরু করব। ব্যাকটেরিয়া, তো সবাই দ্রুত করে জয়েন করো এবং নিজের বন্ধুদেরও মেনশন দাও যাতে সবাই সময় মতো ক্লাসে চলে আসতে পারে। তো দেখো, ব্যাকটেরিয়া টপিকটা থেকে আমাদেরকে কি কি জানা লাগবে। প্রথমত, ব্যাকটেরিয়া টপিকের শুরুতেই কিছু বিজ্ঞানীর নাম আছে, মোটামুটি 4টা বিজ্ঞানীর নাম ব্যাকটেরিয়া সম্পর্কিত আমাদেরকে পড়তে হয়। যেমন একটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, একটা লুই পাস্তুর, রবার্ট কক এবং হচ্ছে এরেনবার্গ। এখন এই 4টা বিজ্ঞানী 4টা জিনিস আবিষ্কার করছে ব্যাকটেরিয়া সম্পর্কিত। আমাদেরকে এগুলো সবগুলোই জানতে হয় যে কোন বিজ্ঞানী কোন জিনিসটা ব্যাকটেরিয়া সম্পর্কিত আবিষ্কার করছে। তো আমরা 4টা বিজ্ঞানীর নামকে একটা লাইন দিয়ে সহজে মনে রাখতে পারি। আমরা মনে রাখবো অ্যান্টনি পাস্তা আর কোক খায়। তাহলে দেখো, এই লাইনটার মধ্যে আমাদের 4টা বিজ্ঞানীর নাম আছে। চলো কি কি দেখি। একটা হচ্ছে অ্যান্টনি। এই অ্যান্টনি নামটা দিয়ে মনে রাখবা অ্যান্টনি ভন লিউয়েনহুক, এই বিজ্ঞানীটার নাম মনে রাখতে হবে, অ্যান্টনি ভন লিউয়েনহুক। তারপর চলে যাই পরের, এখানে পাবা তুমি এরেনবার্গ, আর দিয়ে মনে রাখবো এরেনবার্গ। পাস্তা দিয়ে মনে রাখবো লুই পাস্তুর, আর কোক দিয়ে মনে রাখবো রবার্ট কক। তাহলে সহজ একটা লাইন দিয়ে আমরা 4টা বিজ্ঞানীর নাম মনে রাখবো যে অ্যান্টনি পাস্তা আর কোক খায়। তাহলে বলো, অ্যান্টনি দিয়ে অ্যান্টনি ভন লিউয়েনহুক, পাস্তা দিয়ে লুই পাস্তুর, আর দিয়ে এরেনবার্গ, আর কোক দিয়ে হচ্ছে কক। এখন তোমাকে যেটা পড়তে হবে যে 4জন বিজ্ঞানী তো আছে, বুঝতে পারলাম। এখন 4জন বিজ্ঞানী কে কি আবিষ্কার করছে এবং কোয়েশ্চেনটা আমার কিভাবে আসবে বা আমি কিভাবে জিনিসটা ফেস করব। প্রথম কথা, যখন আমি একদম ফার্স্ট চ্যাপ্টার পড়াছিলাম, যখন চ্যাপ্টার 1 পড়াছিলাম, তখন একদম প্রথম দিকে একটা কথা বলছিলাম যে প্রথম অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে, অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। এই অ্যান্টনি ভন লিউয়েনহুকই কিন্তু প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করছে। তো সে যখন ওই জীবিত কোষ দেখতেছিল ওই মাইক্রোস্কোপের নিচে, তখন সে দেখতে পেল যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস কোষের ভেতরে নাড়াচাড়া করতেছে, এরকম ছোট 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 জিনিস। এখন সে চিন্তা করলো এই জিনিসটা কি হইতে পারে, এদের নিজস্ব জীবন আছে কারণ এটা নাড়াচাড়া করতেছে এবং এটা দেখতে খুব ছোট। তো সে চিন্তা করলো এটা একটা অ্যানিমাল, এবং এটা একটা মলিকুলার সাইজের অ্যানিমাল, মানে এটা ছোট সাইজের একটা অ্যানিমাল। তো এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে এই জিনিসটার উনি নামকরণ করছে অ্যানিমালকিউল। তাহলে মনে রাখবা যে অ্যান্টনি ভন লিউয়েনহুক ব্যাকটেরিয়ার সর্বপ্রথম কি নামকরণ করছিল? অ্যানিমালকিউল। তোমার পরীক্ষায় আসবে যে অ্যানিমালকিউল নামকরণ করেন কোন বিজ্ঞানী? উত্তর হবে কি? উত্তর হবে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আচ্ছা, যেহেতু সে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার উপস্থিতি আবিষ্কার করেছে, এই জন্য তাকে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক বলা হয়। তাহলে মনে রাখবো ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজি দুইটারই জনককে, দুইটারই জনক হচ্ছে আমাদের অ্যান্টনি ভন লিউয়েনহুক সাহেব। ওকে, তাহলে প্রথমে অ্যান্টনি ভন লিউয়েনহুক সম্পর্কে সবকিছু আমাদের জানা হয়ে গেল। আরেকবার ভাইয়া রিপিট করতেছি, অ্যান্টনি ভন লিউয়েনহুক মাইক্রোস্কোপের আবিষ্কারক, অ্যান্টনি ভন লিউয়েনহুক জীবিত কোষের আবিষ্কারক, অ্যান্টনি ভন লিউয়েনহুক ব্যাকটেরিয়া প্রথম লক্ষ্য করেন, অ্যান্টনি ভন লিউয়েনহুক অ্যানিমালকিউল নামকরণ করেন, এবং অ্যান্টনি ভন লিউয়েনহুককে বলা হয় ব্যাকটেরিওলজি প্রোটোজুওলজির জনক। বুঝছি? কত রকম ভাবে তোমাকে কোয়েশ্চেন করতে পারে এবং আশা করি যে প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি পারবা। এখন আসো নেক্সট ওয়ান, চলো, যেটা হচ্ছে পাস্তা। অ্যান্টনি কি খাইতেছিল? পাস্তা খাইতেছিল, তাই না? পাস্তা দিয়ে মনে রাখবা লুই পাস্তুর। লুই পাস্তুর ব্যাকটেরিয়া নিয়ে সামনের গবেষণাটা করছে, মানে অত্যাধিক গবেষণা করছে। এই জন্য সে একটা তত্ত্ব প্রকাশ করে, সেটার নাম ছিল ব্যাকটেরিওলজি তত্ত্ব বা ব্যাকটেরিয়া তত্ত্ব। তাহলে পরীক্ষায় আসবে ব্যাকটেরিয়া তত্ত্বের আবিষ্কারককে? উত্তর হচ্ছে লুই পাস্তুর। ঠিক আছে, এই জন্য তাকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করো ব্যাপারটা। যদি বলে শুধু ব্যাকটেরিওলজির জনক কে, তাইলে আমি দিব অ্যান্টনি ভন লিউয়েনহুক। কিন্তু যখন আমাকে কোয়েশ্চেন করে ফেলবে যে আধুনিক ব্যাকটেরিওলজির জনককে, তখন আমাকে উত্তর দিতে হবে লুই পাস্তুর। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, এবং সে জলাতঙ্কের টিকাও আবিষ্কার করছে।
এবং আরো মজার একটা তোমাদেরকে ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে আমরা জানি না যে দুধ খাবার আগে আমরা কি করি, দুধ খাওয়ার আগে সিদ্ধ করি। আচ্ছা, সিদ্ধ করি মানে ওটাকে গরম করে তারপরে আমরা খাই, তাই তো? তো এই যে দেখবা যে ওই দুধের প্যাকেটের গায়ে অনেক সময় দেখবা লেখা আছে পাস্তুরিত তরল দুধ। এই কথাটা শুনছো না? এই যে পাস্তুরিত তরল দুধ, এটা একটা প্রসিডিউর থেকে আসছে। নামটা হচ্ছে পাস্তুরাইজেশন। নাম কি বলো? পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশনে কি করা হয়, যে কোনো একটা তরলকে খুব দ্রুত অত্যাধিক উচ্চ তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, এরপর ওটাকে ঠান্ডা করা হয়। ব্যাপারটা হচ্ছে কি, উচ্চ তাপমাত্রায় যখন নিয়ে নাও, 100 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা চলে যায়, তখন ব্যাকটেরিয়া সব মরে যায়। তারপর ওটাকে ঠান্ডা তাপমাত্রায় করে সংরক্ষণ করা হয়। বুঝতে পারছো? তাহলে এই যে পাস্তুরাইজেশন, এই তত্ত্বটারও আবিষ্কারক সে লুই পাস্তুর। বুঝছো? তার নামের উপর ভিত্তি করে হয়েছে। তাহলে আরেকটা মজার জিনিস শিখে গেলাম। আচ্ছা, এবার আসো এরেনবার্গ। পাস্তার সাথে কি খাচ্ছিল? কোক। আর কোক খায় আর দিয়ে হচ্ছে এরেনবার্গ। আর দিয়ে বেরেনবার্গ, মনে রাখবা সে ব্যাকটেরিয়ার নামকরণ করছে। তাহলে ব্যাকটেরিয়া দেখছে অ্যান্টনি ভন, কিন্তু নামকরণ করছে আবার এরেনবার্গ। ঠিক আছে? তাহলে খেয়াল রাখবা। এবার লাস্ট ওয়ান, নাম হচ্ছে রবার্ট কখ। রবার্ট কখ সবচেয়ে বিখ্যাত একটা ব্যাকটেরিয়া, যেটা আমাদের আশেপাশে খুব ডেঞ্জারাস। সেটার মধ্যে একটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটা টিউবারকুলোসিস বা টিবি রোগ করে। টিবি, এই টিবি রোগের নাম সবাই শুনছো। এই টিবি আমার কিন্তু টেলিভিশন না, টিবি মানে টিউবারকুলোসিস। ঠিক আছে? এটা যক্ষা রোগের জীবাণু, এটা যক্ষা রোগের জন্য দায়ী। দেখবা যে মহাখালীতে একটা হাসপাতালই আছে, নাম হচ্ছে যক্ষা হাসপাতাল। তাহলে চিন্তা করো যক্ষা রোগীর পরিমাণ কত বেশি, যে একটা হাসপাতাল তৈরি করে ফেলা লাগছে এটার জন্য। বুঝতে পারছো? তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটা যক্ষা রোগের জীবাণু, এটাকে আবিষ্কার করছে কে? রবার্ট কখ। বুঝছি? মনে থাকবে? আচ্ছা, আগে টেলিভিশনে একটা দেখাইতো যে যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটার ভিত্তি নেই। হ্যাঁ, একটা সময় মনে করা হইতো যে যার যক্ষা হয় তার আর বাঁচার কোনো আশা নেই, সে মারা যাবে, সেটা 100% শিওর। তো এই জন্য দেখা যেত যে এটা প্রচার করা হচ্ছে। পরে যখন যক্ষার ওষুধ আবিষ্কার হয়েছে, তো এখন যক্ষার ওষুধ আছে এবং 6 মাস ধরে যদি ওষুধটা খাইতে হয়, কিন্তু যক্ষা রোগ চিকিৎসা হয়। ঠিক আছে? তাহলে এইটুকু পড়লে তোমার দেখো এখানে অনেকগুলো অবজেক্টিভ ভাইয়ার পড়ানো শেষ। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়াকে একটু জানাও। রোল আসে নাই, এক্সাম দিতে পারবা কিনা? রোল আসবে, সমস্যা নেই। রোল সিরিয়াল সবকিছু চলে আসবে, ওরা যাচাই বাছাই করে সবাইকে পাঠাচ্ছে। বুঝছো? একটু সময় লাগে, চলে আসবে। আর তোমাদের এই যে এখন যে টপিকটা ভাইয়া পড়াচ্ছি, এই টপিকটার ক্লাস হবে, এক্সাম হবে হচ্ছে আগামীকালকে। আমি লাস্ট দিন যে টপিকটা পড়াইছিলাম সেটার এক্সামও সাথে এটার এক্সামও, দুটো এক্সামই আগামীকালকে হয়ে যাবে। আগামীকালকে সারাদিন দিতে পারবা, যে কোনো সময়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আসো নেক্সট চলো নেক্সট স্লাইডে চলে যাই আমরা। আর এখান থেকে আর পড়াবো না, আমরা চলে যাচ্ছি এইখানে। এখান থেকে কি কি পড়তে হয়? এখানে আসলে ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়ার তুলনা করা হয়েছে, আর কিছুই না। ব্যাকটেরিয়া আর্কি ব্যাকটেরিয়া কি, মানে আমাদের যেমন একটা আদি একটা জনগণ আছে যারা আমাদের পূর্বপুরুষ, ওরকম ব্যাকটেরিয়ার পূর্বপুরুষকে বলা হয় আর্কি ব্যাকটেরিয়া। তাহলে বুঝতে পারলা যে ব্যাকটেরিয়া হচ্ছে যেটা এখনকারটা, আর এটার পূর্বপুরুষদেরকে বলা হয় আর্কি ব্যাকটেরিয়া। ঠিক আছে? এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসে না, তুমি শুধু যেটা মনে রাখতে পারো সেটা বলে দিই ভাইয়া। সেটা হচ্ছে ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকেন থাকে, এটা মনে রাখবা। ব্যাকটেরিয়া প্রাচীরে কি থাকে? পেপটিডোগ্লাইকেন থাকে। কিন্তু আর্কি ব্যাকটেরিয়া যেটা পুরাতন আমলের, তার মধ্যে এটা থাকে না। ঠিক আছে? তারপর ব্যাকটেরিয়াতে যে ইনহিবিটর টিআরএনএ থাকে, সেটার নাম হচ্ছে ফরমাইল মিথিওনিন। ঠিক আছে? আর যেটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়াটা, সেটাতে এটার নাম থাকে হচ্ছে মিথিওনিন। শুধু এই দুটো ইনফরমেশন তুমি জানলে একটু জানতে পারো, আদারওয়াইজ তোমার খুব একটা এখানকার দরকার নাই, এটা কারণ পরীক্ষা আসার মতো কিছু না। তাহলে আবারও বলতেছি, ব্যাকটেরিয়ার প্রধান বস্তুর নাম কি? পেপটিডোগ্লাইকেন আর হচ্ছে ফরমাইল মিথিওনিন, দুটো কথা জানবা, আর কিছু দরকার নাই। নিচের দিকে আসো, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভ পড়াবো। যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা বিভিন্ন বিশেষ পরিবেশে বেঁচে থাকতে পারে। যেমন কিছু কিছু লবণকে ভালোবাসে, লবণের মধ্যে বেঁচে থাকে। এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় হচ্ছে হ্যালোফাইলস। ঠিক আছে? তোমরা কেমিস্ট্রিতে পড়ছো হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ কি? দেখি কেমিস্ট্রি কারা কারা ভালো পারে। হ্যালোজেন শব্দের অর্থ কি? আনসার করতে দেখি।
হ্যালোজেন, হ্যালোজেন পড়ছিলাম না? হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে কি? লবণ উৎপন্নকারী। পড়ছিলাম না? লবণ উৎপন্নকারী, ওখান থেকেই আসছে। দেখো হ্যালোফাইল, হ্যালোফাইল মানে যেটা লবণ ভালোবাসে। তারপর কিছু কিছু আছে যেটা তাপমাত্রা ভালোবাসে, হিট ভালোবাসে, এদেরকে বলা হয় থার্মোফাইল। তারপর কিছু কিছু আছে মিথেন তৈরি করে, মিথানোজেন, এগুলো পড়বা। আর এটা স্পেশাল পড়বা মিথানোপাইরাস। এটা এমন একটা ব্যাকটেরিয়া যেটা যে কোনো প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সে বেঁচে থাকতে পারে। মানে আমরা যখন কোনো একটা পানিকে ফুটাই তখন তাপমাত্রা কত উঠে? 100 ডিগ্রি। ওই 100 ডিগ্রিতেও এই ব্যাকটেরিয়াটা বেঁচে থাকতে পারবে। তার নাম কি? মিথানোপাইরাস। এই নামটা মনে রাখবা, মিথানোপাইরাস। ওকে, এখান থেকে এইটুকু তুমি পড়বা, এইটুকু ভাইয়া যেভাবে দাগাই দিছি। ওকে, নেক্সটে চলে আসো। এখানে কিছু ব্যাকটেরিয়ার প্রজাতির সংখ্যা দেওয়া আছে। তো দেখো পৃথিবীতে আবিষ্কৃত ব্যাকটেরিয়ার প্রজাতির সংখ্যা হচ্ছে এখন পর্যন্ত 472টা, সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে 300টা, প্রোটিও ব্যাকটেরিয়া হচ্ছে 60টা, ফিরমিকিউট হচ্ছে 42টা, আর অ্যাক্টিনো ব্যাকটেরিয়া হচ্ছে 70টা। তোমরা যদি সবগুলো পড়তে কষ্ট হয় অ্যাটলিস্ট ব্যাকটেরিয়া আর সায়ানো ব্যাকটেরিয়ার সংখ্যাটা পড়বা। যদি সবগুলো মনে রাখতে কষ্ট হয় অ্যাটলিস্ট ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়ার সংখ্যা পড়বা। এই দুটো পরীক্ষা আসছে, তাহলে যে দুটো পরীক্ষা আসছে সে দুটো অন্তত পড়া উচিত। তাহলে ব্যাকটেরিয়া কত? 472, আর সায়ানো ব্যাকটেরিয়া কত? 300। ঠিক আছে, পারবা। এরপর চলে যাও পরে। এখানে আসো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দেওয়া আছে। এগুলো খুব কঠিন কিছু না, এগুলো একদম ইজি। আমি এখন বলবো, একদম তুমি সহজে মুখস্থ হয়ে যাবে। যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, আমরা জানি কি ব্যাকটেরিয়া খুব আণুবীক্ষণিক একটা জীব। ঠিক আছে, তাহলে দাগাও প্রথমে, এটা আণুবীক্ষণিক এককোষী জীব। তাহলে আণুবীক্ষণিক এককোষী জীব, এবং এটা কি? আদিকোষ। আদিকোষের এক্সাম্পল কি পড়াইছিলাম মনে আছে ভাইয়া? পড়াইছিলাম বে, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো হচ্ছে কি ছিল? এগুলো সব আদিকোষের এক্সাম্পল ছিল। তাহলে এইটা একটা আদিকোষ। এবং আদিকোষের ক্ষেত্রে তোমরা জানো, ফার্স্ট চ্যাপ্টার যেহেতু পড়াইছি ভাইয়া, বলছিলাম যে গরিবের সম্বল, খেতাবালিশ কম্বল, তিনটা জিনিস। তাহলে আদিকোষের মধ্যে যেটা ছিল সেটার নাম ছিল 70S রাইবোজোম। তাহলে দেখো ওর কিছুই থাকে না, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, কোনো নিউক্লিয়াস থাকে না, কোনো কিছুই থাকে না, শুধুমাত্র কি থাকে রে? 70S রাইবোজোম থাকে। ওকে, এরপর যেটাকে বেশি বেশি স্টার দিয়ে পড়বা, 4 নাম্বার পয়েন্ট, 3 স্টার দাও। একদম ভাইয়া যেভাবে স্টার দেই তোমরা সেভাবে স্টার দিবা। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? পেপটিডোগ্লাইকেন। এটা পরীক্ষায় যে কতবার আসবে এবং ইনশাল্লাহ সামনে তোমরা কতবার ফেস করবা তার কোনো হিসাব নাই। তাহলে মনে রাখবা পেপটিডোগ্লাইকেন, পেপটিডোগ্লাইকেন এটাকে বলা হয় ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান। আচ্ছা, আর এছাড়া মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিডও পাওয়া যায়। মনে রাখবা মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিডও পাওয়া যায়। তারপরে আসো, এটা আমরা অলরেডি পারি, ওই যে খেতা বালিশ কম্বল। বালিশ কি ছিল রে? বালিশ ছিল বৃত্তাকার ডিএনএ। বলছিলাম না ওর কিছুই থাকে না, একটা 70S রাইবোজোম থাকে আর একটা বৃত্তাকার ডিএনএ থাকে। দেখো এই যে বৃত্তাকার ডিএনএ, দেখো যা যা আমরা আগে পড়ছি সেটাকে রিপিট করতেছি, নতুন কিছু কিন্তু পড়াচ্ছি না। আচ্ছা, তারপর আসো নেক্সট চলে যাই। এখানে আসো, এখান থেকে দেখো কি পড়বা, এদের বংশবৃদ্ধি প্রক্রিয়ার নাম হচ্ছে দ্বিভাজন। এটাও পড়ে ফেলছিলাম যখন ভাইয়া কোষ বিভাজন চ্যাপ্টার পড়াইছিলাম। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসের এক্সাম্পল ছিল না ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। ওখানে লেখা ছিল না যে অ্যামাইটোসিস বা দ্বিভাজন। অ্যামাইটোসিসকেও এক ধরনের কি বলা হয়? দ্বিভাজন বলা হয়, বাইনারি ফিশন বলা হয়। আচ্ছা, নিচের দিকে আসো, এটা পড়বা যে এরা 17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি তাপমাত্রায় বাঁচতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত থেকে কত তাপমাত্রায় বাঁচতে পারে? -17 থেকে কত 80 পর্যন্ত এটা বেঁচে থাকতে পারে ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই জন্যই আমরা কিভাবে কিভাবে ব্যাকটেরিয়াকে মারতে পারি তুমি চিন্তা করো তো। একটা হচ্ছে যদি একদম ঠান্ডা তাপমাত্রা করি, যে ফ্রিজের ভিতরে যেভাবে আমরা সংরক্ষণ করি যাতে ব্যাকটেরিয়া জমাইতে না পারে, বুঝছো তো, ফ্রিজের ভিতরে। আরেকটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে কোনো কিছুকে বয়েল করি। বয়েল করলে কি হয়? ব্যাকটেরিয়া মারা যায়। তাহলে -17 থেকে 80 পর্যন্ত বাঁচতে পারে, এর উপরেও বাঁচতে পারে না, এর নিচেও বাঁচতে পারে না। আচ্ছা, তারপর চলে আসো, এইটা আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে 3 স্টার দিবা। 14 নাম্বার, 14 নাম্বার। ঠিক আছে, এটা কি ইম্পর্টেন্ট ভাইয়া বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে প্রথমত অক্সিজেনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় বায়োবিও, একটাকে বলা হয় অবায়োবিও। বুঝার চেষ্টা করো, যেটা অক্সিজেনের সাহায্যে বাঁচে তাকে বলবা বায়োবিও, যেটা অক্সিজেন ছাড়া বাঁচে
তাকে বলবা অবায়বীয়। আবারও বলতেছি, অক্সিজেনের সাহায্যে বাঁচে বায়বীয়, অক্সিজেন ছাড়া বাঁচে অবায়বীয়। এখন দেখো এই বায়বীয় আবার দুই রকমের, ঠিক আছে? একটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। কি বলছি? বাধ্যতামূলক বায়বীয় মানে অক্সিজেন না হইলে সে বাঁচবেই না, 1 সেকেন্ডে মরে যাবে। যেমন আমরা কি বাধ্যতামূলক বায়বীয় না? তুমি চিন্তা করো, অক্সিজেন যদি না থাকতো আমরা কি বাঁচতাম? আমরা 1 মিনিটও বাঁচতাম না, আমরা বাধ্যতামূলক। আরেকটা আছে সুবিধাবাদী। কি আছে? সুবিধাবাদী বায়বীয়, মানে অক্সিজেন হইলে ভালো লাগে কিন্তু অক্সিজেন না হইলেও মন্দ না, এরকম কিছু থাকে না যে অক্সিজেন হইলে ভালো লাগে কিন্তু অক্সিজেন না হইলেও মন্দ না, ওটা হলো সুবিধাবাদী বায়বীয়। বুঝছো ব্যাপারটা? অবায়বীয় তো সেম, একটা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, মানে অক্সিজেন ছাড়া সে বাঁচে, অক্সিজেন যদি থাকে তাহলে সে বাঁচবে না, মানে অক্সিজেন তার জন্য ক্ষতিকর। বুঝছো? অক্সিজেন তার জন্য ক্ষতিকর, এটা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়। আরেকটা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়, সেম, অক্সিজেন না থাকলে বাঁচে আর অক্সিজেন থাকলেও চলে, এরকম টাইপের। বুঝছি? এখানে দেখো এগুলার কথাবার্তায় লেখা আছে, শুধু এক্সাম্পল পড়বা। বাধ্যতামূলক বায়বীয় অবায়বীয় এক্সাম্পল দেখো, দেখাও। ক্লস্ট্রিডিয়াম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এবং পরীক্ষা আসার সম্ভাবনা প্রচন্ড। আবারও বলতেছি, কি বলছি? সেটা হচ্ছে অবায়বীয় যেটা বাধ্যতামূলক, তার এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে? আর আরেকটা পড়বা যেটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, এটার এক্সাম্পল হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। সুবিধাবাদীর কোনো এক্সাম্পল তোমার বইতে দেওয়া নেই, সুবিধাবাদী নিয়ে মাথায় রাখার দরকার নেই, তুমি শুধু এই দুইটাই ভালো করে পারো। একটা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়কে আর বাধ্যতামূলক বায়বীয়কে। যদি তোমার প্যাচ লাগে তুমি কিভাবে মনে রাখতে পারো ভাইয়া বলে দিই। বাধ্যতামূলক বায়বীয়, বায়ু মানে কি? এয়ার, এ দিয়ে শুরু হবে, অ্যাজোটোব্যাক্টর। কি নাম হবে? অ্যাজোটোব্যাক্টর। তাহলে যেটা অবায়বীয় সেটা হবে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে? পারবা আশা করি। এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে ভাইকে বলো ক্লিয়ার, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, রোল নাম্বার নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে ওগুলা তোমরা মেডিকো পেজে নক দাও, ওরা সবকিছু ঠিক করে দেবে, সমস্যা নেই, ওগুলো সবকিছু হয়ে যাবে, টেনশন করিও না। তোমরা এখন ক্লাসে মনোযোগ দাও, আর ক্লাসের ব্যাপারে বলো কথা। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তাহলে নেক্সটে চলে যাই, চলো। এখান থেকে আর কিছু পড়াবো না, চলো নেক্সট 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 আমরা কি পড়বো? আচ্ছা, এখন আমরা আনসার করব। আমরা দেখো এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন 2017-র কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা যে মেডিকেল অ্যাডমিশনও পারবা তার প্রমাণ। আনসার করো, কোনটি মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? অক্সিজেন ছাড়া বাঁচে, বাধ্যতামূলক অবায়বীয়। আনসার করো, বাধ্যতামূলক অবায়বীয়। সি, সাবাস সাবাস, সবাই পারছে, মাশাআল্লাহ। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি, আমরা পারি না। ক্লস্ট্রিডিয়াম মাত্র পড়লাম, তাই তো? ক্লস্ট্রিডিয়াম, অক্সিজেন থাকলে বাঁচবে না সে, অক্সিজেন থাকলে সে বাঁচবে না। ওকে, পারবো। নেক্সট ওয়ান আনসার করো দেখি তো। কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? এটা দেখো, ক্লস্ট্রিডিয়াম, আমরা পারি এটা। এবার আসো আমরা যে জিনিসটা পড়বো এটা শ্রেণী বিভাগ। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো না ভাইয়া রিটেনে কি আসে, রিটেনে কি আসে? এটা একটা টপিক, এটা মাঝে মধ্যে রিটেনে আসে, ঠিক আছে? তবে কম আসে, এত বেশি না, 1 স্টার টপিক বলা যায়, ঠিক আছে? তো দেখো এই যে দেখো এতগুলো, এখন বলবো ভাইয়া আমি তো মরে গেলাম, এগুলো কিভাবে পড়বো, এগুলো কিভাবে মনে রাখবো? আচ্ছা দেখো, একটু একটু করে শিখাই দিচ্ছি, জিনিসটা খুব কঠিন না, এবং এটা ছোটবেলায় তোমরা কিছুটা আইডিয়া পাইছো, এগুলো আমি শিখাই দিচ্ছি একটা একটা করে। প্রথমে আসো, ব্যাকটেরিয়াকে ভাগ করা হয় তার আকৃতির ভিত্তিতে। বলছি কি ভাইয়া? ব্যাকটেরিয়াকে ভাগ করা হয় তার আকৃতির ভিত্তিতে। দেখো প্রথম যেটা, সেটা হচ্ছে কক্কাস। দেখো কক্কাস, কক্কাস মানে গোলাকার, কক্কাস মানে কি? গোলাকার। এরপরে হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস মানে দণ্ডাকার। তাহলে প্রথম দুটো মনে করে ফেলো, কক্কাস হচ্ছে গোলাকার, কক্কাস গোলাকার, ঠিক আছে? আর ব্যাসিলাস দণ্ডাকার। এরপর হচ্ছে স্পাইরিলাম। দেখো চিন্তা করো, স্পাইরাল, স্পাইরাল মানে কি? স্পাইরাল মানে এরকম, তাহলে এটাকে কি বলে? সর্পিলাকার বা পেঁচানো। ভিব্রিও শব্দের অর্থ হচ্ছে কমার মতো আকৃতি, কমা, কমাকার। এছাড়া আছে বহুরূপী। স্টিলেট, স্টিলেট মানে হচ্ছে স্টার আকৃতি, স্টার। স্টিলেট মানে কি আকৃতি? স্টার আকৃতি, তারকা। বর্গাকার তো বুঝোই, সূত্রাকার আর হাইফা সদৃশ্য। তাহলে দেখো আরেকবার দেখি আমরা নামগুলো, জাস্ট একটুখানি রিডিং দিতে,
তাহলে কি গেছে কক্কাস যেটা গোলাকার, ব্যাসিলাস দণ্ডাকার, স্পাইরিলাম হচ্ছে সর্পিলাকার, ভিব্রিও হচ্ছে কমাকার, আর স্টিলেট হচ্ছে স্টার আকৃতি। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কক্কাস, ব্যাসিলাস, স্পাইরিলাম, ভিব্রিও, এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই চারটা একদম ভালো করে পড়তে হবে। ওকে, এখন আসো এগুলোর ভেতর থেকে যাই। প্রথমে হচ্ছে কক্কাসের প্রকারভেদ, খুব সিম্পল, খুব ইজি, তুমি একটু সহজ করে চিন্তা করবে, সহজ করে পারবা। কক্কাস দেখো, মনোকক্কাস, মনো মানে একটা কক্কাস, ডিপ্লো মানে দুইটা কক্কাস, টেট্রা মানে চারটা কক্কাস। বুঝছো, এই থেকে কোনো কঠিন কিছু, একদম সোজা না। একটা থাকলে মনো, দুইটা একসাথে থাকলে ডিপ্লো, চারটা একসাথে থাকলে টেট্রা, পারি আমরা। এবার আসো স্ট্রেপ্টো আর স্ট্যাফাইলো। এখন এই দুইটাকে আলাদা করা কঠিন। স্ট্রেপ্টো হচ্ছে চেইনের মতো, স্ট্রেপ্টো কিসের মতো? চেইনের মতো, চারের বেশি, অনেকগুলো একসাথে এরকম চেইনের মতো থাকবে, এটা হচ্ছে স্ট্রেপ্টো। আর স্ট্যাফাইলো হচ্ছে এরকম থোকার মতো, থোকা, আঙ্গুরের থোকা দেখছো না, আঙ্গুরের থোকার মতো। তাহলে আঙ্গুরের থোকার মতো যদি থাকে তাহলে স্ট্যাফাইলো। ভাইয়া যে শব্দগুলো বলতেছি না ওইটাই কিন্তু হুবাহু বইয়ে লেখা আছে। তাহলে আবারও বলি, এটা চেইন, এটা হচ্ছে আঙ্গুরের থোকা। আচ্ছা, এখন দেখো সার্সিনাটা মজা। সার্সিনা আসলে এক ধরনের স্ট্যাফাইলোকক্কাস, শুধু পার্থক্য কি, সার্সিনা প্রত্যেকটা থোকার মধ্যে সমান সংখ্যক ব্যাকটেরিয়া থাকে। মানে আমি একটা আঙ্গুরের থোকা বানাইছি, কিন্তু ঠিক করলাম যে ওই থোকাটা দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে সমান হইতে হবে। মানে উপর থেকে নিচে 5টা, বাম থেকে ডানে 5টা, সব দিকে 5টা করে এরকম একটা সুন্দর একটা আঙ্গুরের থোকা বানাইলাম। তাহলে ওইটার নাম কি হয়ে যাবে? সার্সিনা। তাহলে বুঝছি ব্যাপারটা, সার্সিনা হচ্ছে আঙ্গুরের থোকাই, কিন্তু যে থোকাটা দৈর্ঘ্য প্রস্থতে সমান থাকে। কথা ক্লিয়ার? বুঝা লাইছো আশা করি। এখন দেখো এক্সাম্পল কেমনে পড়বা, সোজা, মুখস্থ করবো না, আমরা চালাক মানুষ, আমরা কিন্তু বোকা না। দেখো নামের মধ্যে মাইক্রোকক্কাস আছে, পড়া লাগবে? পড়বো না। ডিপ্লোকক্কাস, পড়া লাগবে না। এই দেখেন টেট্রাজিনা, দেখেন লিখে দিছে টেট্রাজিনা, তাহলে কোন কক্কাস হবে রে? টেট্রাকক্কাস, তাহলে কি মুখস্থ করবো? করবো না। স্ট্রেপ্টোকক্কাস নামেই লেখা আছে, স্ট্যাফাইলোকক্কাস নামেই লেখা আছে, সার্সিনা নামেই লেখা আছে, কোনোটাই মুখস্থ করা লাগে না। একটু চালাক হইলে কোনোটাই মুখস্থ করা লাগে না। ওকে, এটা পড়া হয়ে গেছে। এবার আসো ব্যাসিলাস, সেম ভাবে, মনোব্যাসিলাস একটা দণ্ড, ডিপ্লোব্যাসিলাস দুইটা দণ্ড, স্ট্রেপ্টোব্যাসিলাস চেইনের মতো অনেকগুলো দণ্ড। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা চিন্তা করো তো, কক্কোব্যাসিলাস একটা কক্কাস একটা ব্যাসিলাস, এটাও পারি। এবার বাকি আছে শুধু প্যালিসেড ব্যাসিলাস। প্যালিসেড ব্যাসিলাস কোনটা জানো? সেটা হচ্ছে দেয়ালের মতো থাকবে, দেয়ালের মতো। এই দেখো দেয়াল, এটা একটা দেয়ালের মতো হয়েছে না? দেয়ালের মধ্যে ইটের মধ্যে ইট বসাই, ইটের মধ্যে ইট বসাইলে প্যারালালি থাকলে ওইটাকে আমরা বলি প্যালিসেড ব্যাসিলাস। ঠিক আছে, প্যালিসেড ব্যাসিলাস। এখন দেখো এখানে কিছু এক্সাম্পলের নাম আমার মুখস্থ করতে হবে, কারণ নাম দেখে চিনা যায় না। যেমন ধরো এখান থেকে আমরা কোনটা কোনটা পড়তে হবে, যেমন এশেরিয়াশিয়া কোলাই, এটা 3 স্টার, একদম 3 স্টার, দয়া করে ভালো করে পড়বেন। উদ্ভিদ বিজ্ঞান বইয়ে একমাত্র ব্যাকটেরিয়া যেটা সবচেয়ে বেশি ফেস করবেন তার নাম হচ্ছে এশেরিয়াশিয়া কোলাই। ঠিক আছে, এটা ভেরি ভেরি করে পড়তে হবে। তারপরে আসো ব্যাসিলাস টিউবারকুলোসিস, তারপর সালমোনেলা মাইকোব্যাকটেরিয়াম, এই কয়টা পড়তে হবে। এখন বলবো যে ভাইয়া কেন এই কয়টাই দাগাইলেন? কারণ এই কয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো মানুষের রোগ সৃষ্টি করে, সামনে এগুলো আবার পড়তে হবে। সালমোনেলা কি করে জানো? সালমোনেলা টাইফয়েড করে। মাইকোব্যাকটেরিয়াম কি করে জানো? যক্ষা করে। ব্যাসিলাস টিউবারকুলোসিস যক্ষা করে। এবার বুঝতে পারছো কেন এগুলো দাগাচ্ছি ভাইয়া? এগুলো পড়তে হবে। ওকে, আচ্ছা এরপর চলে আসো স্পাইরিলাম। স্পাইরিলামের এক্সাম্পল পড়ার দরকার নাই, নামের মধ্যেই স্পাইরিলাম। ভিব্রিও, এটা পড়বেন, এটা একদম 3 স্টার। দেখেন নামটা কি? ভিব্রিও কলেরা, কলেরা রোগের জন্য দায়ী, ভিব্রিও কলেরা। ঠিক আছে, বহুরূপী, এটার একটা এক্সাম্পল আছে, এই জন্য এটা পরীক্ষায় বেশি বেশি আসে। রাইজোবিয়াম, এটা পড়তে হবে। দেখো স্টিলেট, স্টেলা পড়া লাগবে না, এমনিই পারবা। স্টিলেট স্টেলা পারবা। চলে আসো বর্গাকার, বর্গাকারও পারবা। দেখো তো লেখা আছে কোয়াড্রেটাম। আমরা জানি না, ওই যে দেখবো যে স্যামসাং বিভিন্ন মোবাইল বের করে, নাম কি দিছে? কোয়াড কোর প্রসেসর। কোয়াড মানে হচ্ছে 4, কোয়াড মানে কি? 4। এই দেখো বর্গাকার 4 বাহু বিশিষ্ট কোয়াড কোর প্রসেসর। তারপর আসো সূত্রাকার, সূত্রাকার পরীক্ষায় আসে না, দরকার নাই, না পড়লেও চলবে। হাইফা, এটা পড়বা। হাইফা হচ্ছে স্ক্যাবিস, এটা স্ক্যাবিস রোগ করে। স্ক্যাবিস আমাদের একটা রোগের নাম, যেটা হচ্ছে তোমার দাঁত রোগের মতো, তো এটা করে স্ক্যাবিস।
ওকে, তাহলে এখান থেকে এইটুকু তোমাকে এক্সাম্পলগুলো পড়তে হবে। সবগুলো এক্সাম্পল বইয়ে আছে, এগুলো সব বইয়ে আছে ভাইয়া। বই থেকে এখন সংজ্ঞার ভেতর থেকে দাগাই দিবে, এক্সাম্পলগুলো তোমার দাগানো হয়েছে কিনা সেটা বলো, আর ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। ওকে, ক্লিয়ার তাই তো? ঠিক আছে, চলো নেক্সটে চলে আসি। হ্যাঁ, আমরা এই যে দেখো, এই যে ভাইয়া বই থেকে দাগাই দিই, চলো বইয়ের মধ্যে থেকে দাগাই দিই। এই যে দেখো কক্কাস, এগুলো তো বলে দিছি ভাইয়া। এই যে দেখো, এই যে একা একা, তাহলে মনোকক্কাস কি? মনো মানে সিঙ্গেল, মনো মানে কি? সিঙ্গেল, একা একা। ঠিক আছে, এরপর দেখো এই যে দেখো ডিপ্লো মানে জোড়ায় জোড়ায়, দেখছো? জোড়ায় জোড়ায়। আচ্ছা, এটা হচ্ছে চারটা, দেখছো? এটা চেইন, দেখছো? চেইন। এরপর দেখো স্টেফাইলো, আঙ্গুরের থোকার মতো, অনিয়মিত গুচ্ছ। সার্সিনা, দেখছো? বলছি না ভাইয়া যে একই রকম আঙ্গুরের থোকাই, কিন্তু পার্থক্য কি? সমান সমান দৈর্ঘ্য, সমান সমান প্রস্থ। বুঝছো? এটার নাম হচ্ছে সার্সিনা। ব্যাসিলাস সেম জিনিস, দেখবা যে একভাবে থাকবে, দুইটা থাকবে। এক্সাম্পল তো ভাইয়া দাগাই দিলাম, এখান থেকেও ভাইয়া দাগাই দিছি। যেগুলো যেগুলো পড়তে হবে আশা করি পারবা। ঠিক আছে, এখান থেকে সবই দাগানো হয়েছে ভাইয়া, বলে দিছি সব। ওকে, এবার আসো রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস। মজার কথা হচ্ছে, তোমাদেরকে আমি যখন ফার্স্ট ক্লাসটা পড়াচ্ছিলাম তখন কিন্তু এটার কথা অলরেডি বলে ফেলছিলাম, যে তোমাকে এই বইয়ে দুইটা রঞ্জন পড়তে হবে। একটা ছিল ফুলজিন রঞ্জক, যেটা ডিএনএ তে পড়াই আসছি ভাইয়া, আর আরেকটা হচ্ছে এইটা, এইটার নাম হচ্ছে গ্রাম রঞ্জন ভিত্তিক পদ্ধতি। এই যে বিজ্ঞানী গ্রাম আবিষ্কার করছে, গ্রাম। এই গ্রাম রঞ্জন ভিত্তিক পদ্ধতি, তুমি তো ডাক্তার হইতে চাও, তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাকে জানতে হবে কোন ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ, কোন ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ। কারণ তুমি যে অ্যান্টিবায়োটিক দিবা, তুমি তো ডাক্তার হবা, তোমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে না? রোগী এসে বলবে খুব 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 আমার কাশি, এখন তোমাকে তো একটা অ্যান্টিবায়োটিক লিখে দিতে হবে যে এইটা কাশির জন্য কাজ করবে, তাই তো? এখন তুমি যে অ্যান্টিবায়োটিক দিবা, এটা তো তুমি জানো একটা ব্যাকটেরিয়ার কারণে তার এই কাশিটা হচ্ছে। এখন তোমাকে জানতে হবে যে ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে সে কি গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ। কারণ গ্রাম পজিটিভের জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক, গ্রাম নেগেটিভের জন্য আরেক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এবার বুঝছো কাহিনীটা? এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো গ্রাম পজিটিভের কাহিনীটা কি, সেটা হচ্ছে এটা করা হয় কিভাবে। ধরো একটা কোষ নিলাম, ওইটার মধ্যে কয়েকটা রঞ্জক ব্যবহার করা হয়। এখানে মেইনলি ব্যবহার করা হয় দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট কালার। কি বলছি ভাইয়া বলো? ক্রিস্টাল ভায়োলেট। আরেকটা কালারের নাম হচ্ছে স্যাফরানিন। বলো কি কি বলছি ভাইয়া? ক্রিস্টাল ভায়োলেট আর স্যাফরানিন। ভাইয়া দাগাই দিচ্ছি, দেখো ক্রিস্টাল ভায়োলেট আর স্যাফরানিন। স্যাফরানিনের কালার হচ্ছে লাল, আর এটার কালার হচ্ছে বেগুনি। ক্রিস্টাল ভায়োলেটের কালার হচ্ছে বেগুনি। আচ্ছা, বেগুনি। এখন যে সকল ব্যাকটেরিয়া ভায়োলেট রংটা ধরে রাখে, ভায়োলেট ক্রিস্টাল ভায়োলেটের বেগুনি কালারটা ধরে রাখে, মানে এটাকে প্রথমে তুমি স্লাইড নিবা, স্লাইডের মধ্যে একটু ক্রিস্টাল ভায়োলেট দিবা, একটু স্যাফরানিন দিবা, একটু অ্যালকোহল দিবা, তারপর এটাকে ধুয়ে ফেলবা। ধুয়ে ফেলার পর কি হয়, ধুয়ে ফেলে এবার মাইক্রোস্কোপের নিচে দেখবা। দেখার সময় দেখবা কিছু কিছু ব্যাকটেরিয়া দেখতে বেগুনি বেগুনি দেখা যাচ্ছে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া দেখতে লাল লাল দেখা যাচ্ছে। তাহলে যেটা বেগুনি বেগুনি দেখা যাচ্ছে ওইটাকে বলবা গ্রাম পজিটিভ, আর যেটা লাল লাল দেখা যাচ্ছে সেটাকে বলবা গ্রাম নেগেটিভ। শেষ, সোজা কথা। ভায়োলেট যেটা লাল ধরে রাখবে সেটা হচ্ছে নেগেটিভ, যেটা পার্পল দেখতে হবে সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? প্যাচ লাগলে প্যাচ খুলবেন কেমনে শিখাই দি ভাইয়া। প্যাচ খুলবেন এভাবে যে ধরো পরীক্ষায় স্যার খাতা কাটে, তোমার খাতা কাটতেছে, স্যার কোন কালারের কলম দিয়ে কাটে? তোমাকে যদি একটা নেগেটিভ মার্ক দিতে হয় কোন কালার? লাল কালার। তাহলে লাল সবসময় খারাপ না, তোমাকে নাম্বারে 0 বসাইতে তো ব্যবহার হয়। তাহলে বুঝে রাখবা যে গ্রাম নেগেটিভ হচ্ছে লাল কালার দিবে, গ্রাম পজিটিভ হচ্ছে বেগুনি কালার দিবে। পারবা? এবার আসো, এই যে দেখো লিখছে পেনিসিলিন, এটা গ্রাম পজিটিভের বিরুদ্ধে কাজ করে। আবার টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো গ্রাম নেগেটিভের কাছে কাজ করে। মনে রাখতে পারবা না? গ্রাম পজিটিভে কাজ করে কোনটা? পেনিসিলিন। গ্রাম নেগেটিভে কাজ করে কোনটা? টেট্রাসাইক্লিন। ওকে ওকে, এটা পারবা। এক্সাম্পলগুলো পড়তে হবে। দেখো এখানে লেখা আছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলার এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল। তুমি যেটা পড়বা, আমি যেটা করতাম,
আমি শুধু গ্রাম পজিটিভ গুলো মুখস্থ করছিলাম। এটাকে মনে রাখা যায়, লিখে রাখো 1 লাখ কষ্ট। 1 লাখ কষ্ট। ভাইয়াকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি যে ডাক্তার হইছেন আপনার কেমন কষ্ট, অনেক কষ্ট। কত কষ্ট? 1 লাখ কষ্ট। 1 লাখ কষ্ট দিয়ে 1 দিয়ে কি অ্যাক্টিনোব্যাকটেরিয়া, লাখ দিয়ে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, আর কষ্ট দিয়ে দেখো ক দিয়ে ক্লস্ট্রিডিয়াম, স্ট দিয়ে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। তাহলে এই 5 জন হচ্ছে গ্রাম পজিটিভ, বাদ বাকি দুনিয়ার সবাই হচ্ছে গ্রাম নেগেটিভ। ঠিক আছে, আবারও বলি 1 লাখ কষ্ট, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, কষ্ট দিয়ে ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। শেষ, পারবা? ঠিক আছে, পারবা তো আশা করি। 1 লাখ কষ্ট। ওকে, নিচের দিকে আসো। ফ্লাজেলা ভিত্তিক, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এটা না পড়লেও চলে। শুধু এটা থেকে একটা এক্সাম্পল আমি পড়তে বলি সবাইকে, সেটা হচ্ছে যে মনোট্রাইকাস, এটার এক্সাম্পলটা পড়বা, সেটা হচ্ছে ভিব্রিও কলেরা। আর আরেকটা এক্সাম্পল পড়তে বলি, সেটা হচ্ছে এই যে পেরিট্রাইকাস, এটার এক্সাম্পল হচ্ছে সালমোনেলা টিফি। ঠিক আছে, তাহলে বেকার পরিশ্রম করে লাভ নেই, এই দুটো অন্তত জানো তাইলেই হবে। মনোট্রাইকাস মানে একটা ফ্লাজেলা থাকে, একটা ফ্লাজেলা থাকলে মনোট্রাইকাস, এক্সাম্পল ভিব্রিও কলেরা। আর পেরিট্রাইকাস মানে চারোদিকের মধ্যে ফ্লাজেলা থাকে, এটার এক্সাম্পল হচ্ছে সালমোনেলা টিফি। ওকে, এই দুটো পড়লেই চলবে। এই যে এগুলো গেল, এগুলো পড়ানো শেষ ভাইয়ার। এবার দেখো এটা কি পড়বো, এবার তোমার বইতে দেখবো লেখা আছে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। কি লেখা আছে? একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। এখন এই গঠনটার ভেতর থেকে তো তোমার এখন ইয়াতে যে বায়োস্টার এক্সামে এমসিকিউ আসবে, আর এমসিকিউ ছাড়াও এটা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চিত্রখানা দয়া করে ভালো করে প্র্যাকটিস করবেন। গ নাম্বারের জন্য এটা বেশি বেশি আসে, কোয়েশ্চেন ঘাটলেই দেখতে পাবা। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছবিটা শিখতে হবে। এখন এমসিকিউর জন্য কোনগুলো লাগবে ভাই একটু বলে দিই। এখানে আসো, দেখো তোমাদের প্রত্যেকটা ওখানে পয়েন্ট দেওয়া আছে, দেখবা এই যে কোষ প্রাচীর, ক্যাপসুল, ফ্লাজেলা, পিলি, প্লাজমিয়াম, মেসোজোম। এখন যেই লাইনগুলো থেকে এমসিকিউ আছে সেগুলোকে ভাই এখানে সামারি করে নিয়ে আসছি। এত কষ্ট করার তো দরকার নাই, সামারাইজ করা মেইন কথা শুনবা। আসো, চলে আসি প্রথমে কোষ প্রাচীর। কোষ প্রাচীর থেকে যেটা পড়তে হবে সেটা তোমরা অলরেডি পড়ে ফেলছো, যে প্রধান উপাদানের নাম কি? পেপটিডোগ্লাইকেন। ঠিক আছে, আচ্ছা, পেপটিডোগ্লাইকেন এটাই ভালো করে পড়বা। এটা বিগলিত হয় লাইসোজাইম এনজাইম দিয়ে, আর এটা মাইক্রোপ্লাজমাতে থাকে না। এটা কোথায় থাকে না? মাইক্রোপ্লাজমাতে থাকে না। এই ইনফরমেশনটা আর এই ইনফরমেশনটা তোমাদের হাসান স্যারের বইতে নেই, এগুলো আজাদুল স্যারের বইতে আছে। ওকে, নিচের দিকে আসো। ক্যাপসুল, ক্যাপসুল থেকে শুধু পড়বা এটার অপর নাম কি, সেটা হচ্ছে স্লাইম স্তর। ক্যাপসুল পয়েন্টটা থেকে একটা অবজেক্টিভই পড়বা, এটার অপর নাম কি? স্লাইম স্তর। এটা প্রতিকূল পরিবেশে বাঁচতে সাহায্য করে। এরপর হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা টপিকটার পাশে লিখে রাখো পা। ফ্লাজেলা টপিকের পাশে কি লিখে রাখবা? পা। মনে রাখবা ফ্লাজেলা মানেই হচ্ছে পা। তাহলে যেই ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে সে হাঁটাচলা করতে পারে, যে ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে না সে হাঁটাচলা করতে পারে না। সহজ বাংলা কথা, এত কঠিন পড়াশোনা করে তো লাভ নেই। তাহলে ফ্লাজেলা ইজ ইকুয়াল টু পা, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো ফ্লাজেলা কি দিয়ে তৈরি হয়? এটা ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়, এটা পড়বা। আর এটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার চলন, এটা পড়বা। এগুলো আসে না, এগুলো নিয়ে তত মাথা ব্যথা করিস না, যেগুলো ভাইয়া বলি অন্তত সেগুলো ভালো করে শিখ। তাহলে প্রোটিনের নাম কি? ফ্লাজেলিন। আর কি করে? ব্যাকটেরিয়ার চলন করে। ঠিক আছে, চলে আসো পিলি। পিলি থেকে যেটা পড়বা, পিলি এটা হচ্ছে তোমার পোষক দেহর সাথে সংযুক্তি করতে সাহায্য করে, এই কথাটা পড়বা। মানে এইটা হচ্ছে একটা পদ্ধতি যেটা যৌন জননে সাহায্য করে। এক ব্যাকটেরিয়া আরেক ব্যাকটেরিয়ার সাথে একটু যুক্ত হয়ে এদের মধ্যে থেকে আদান প্রদান হয়। এটা কিসের মাধ্যমে? এটা হচ্ছে পিলি। পিলি এটা কোন রোগের ছড়ায়? এটা হচ্ছে গনোরিয়া রোগ ছড়ায়, গনোরিয়া। তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন, না পড়লেও চলবে। মেসোজোমটা পড়বা। মেসোজোমে পড়বা যে এটা কোষ বিভাজনের সহায়তা করে, এই লাইনটা আছে দেখবা, কোষ বিভাজনের সহায়তা করে, কোষ বিভাজনের সহায়তা করে, এইটুকু শুধু দাগাবা। আর এখান থেকে কিচ্ছু দাগানোর দরকার নেই, তোমাদের বইয়ের টপিকগুলো থেকে ভাইয়া যেগুলো বললাম শুধু ওইটুকু দাগাও, এর বেশি পড়াশোনা এখানে দরকার নাই তোমার। ওকে, নেক্সটে চলে যাই। এখানে আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে তেমন খুব ইম্পর্টেন্ট না, শুধু এটা মনে রাখিও ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর জিনিসটা কি মনে রাখবা, যে সাধারণত ব্যাকটেরিয়া তো আদিকোষী, তাই না? আদিকোষী জিনিস, এটার মধ্যে তো ক্লোরোপ্লাস্ট,
মাইটোকন্ড্রিয়া, এগুলো কিছুই থাকার কথা না। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষণ করতে পারে। তো এদের মধ্যে ক্লোরোপ্লাস্টের অনুন্নত ভার্সনটা থাকে। ক্লোরোপ্লাস্টের কি বলছি? অনুন্নত ভার্সন, এটার নাম হচ্ছে ক্রোমাটোফোর। এটা মনে রাখবা, ক্রোমাটোফোর। তাহলে ক্রোমাটোফোর এটা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে, এই লাইনটা পড়বা। আচ্ছা, ভলিউটিন দরকার নাই। ক্রোমোজোম, এটা শুধু বৃত্তাকার ডিএনএ থাকে, যেটা বলছি ভাইয়া। আর ডিএনএ যে জায়গাটাতে থাকে সেটাকে নিউক্লিওয়েড বলা হয়। ডিএনএ যেখানে থাকে সেটাকে নিউক্লিওয়েড বলা হয়। এইটুকু পড়বা, এর বেশি তোমাদের দরকার নেই। চলে যাই নেক্সটে। এগুলো তো বলে ফেলছি ভাইয়া, যা যা বলার বলে ফেলছি ভাইয়া, এগুলোর দরকার নেই। দেখি এটা আনসার করো, এটা দ্রুত দ্রুত আনসার করো। মেডিকেল 2015-তে আসছে, দেখি তোমরা পারতা কিনা। সবাই আনসার করছো? হ্যাঁ, দেখি সবার আগে উত্তর করছে কে? উত্তর করছে বিদিশা, তারপর ফারহানা, তারপর মাহিন, মুসলিমা, আরিয়ান। সবাই উত্তর করছে কি? বি। হ্যাঁ, আমরা পড়াইছিলাম ভাইয়া, মিউকোপ্রোটিন বা যেটাকে আমরা বলি পেপটিডোগ্লাইকেন। ঠিক আছে, ওকে। চলে যায় ফ্লাজেলা পিলির পার্থক্য, নাথিং ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো ব্যাকটেরিয়ার জনন। আচ্ছা, আপাতত এই বায়োস্টার এক্সামের জন্য আজমল স্যার তোমার দরকার নাই, তুমি শুধু এইটার দিকে তাকাও, এদিকে তাকাও। তুমি হাসান স্যার পড়বা। হাসান স্যারের মধ্যে মনে রাখবা যে জননের ক্ষেত্রে প্রথম যে পদ্ধতির কথা বলছে সেটার নাম হচ্ছে দ্বিবিভাজন, তারপর হচ্ছে মুকুল উদ্গম, তারপর হচ্ছে ক্রুরি সৃষ্টি। ঠিক আছে, মুকুল উদ্গমের অপর নাম হচ্ছে ক্রুরি সৃষ্টি। ঠিক আছে, তাহলে মনে রাখবা অঙ্গজনন দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে দ্বিবিভাজন, একটা হচ্ছে মুকুল উদ্গম বা ক্রুরি সৃষ্টি। মনে রাখবা যে প্রধান জনন পদ্ধতির নাম কি? এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে, এই কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতির নামই হচ্ছে দ্বিবিভাজন। এরপর এটা পড়বা অযৌন জননের মধ্যে গনিডিয়া, এটার এক্সাম্পলটা পরীক্ষায় প্রচুর আসে, নাম হচ্ছে লিউকোথ্রিক্স। নাম কি? লিউকোথ্রিক্স। ঠিক আছে, আর এটা পড়তে পারো রেস্টিং স্পোর। রেস্টিং স্পোর কি ব্যাপার বুঝাই বলি ভাইয়া, সেটা হচ্ছে যদি দেখে যে কোনো একটা ব্যাকটেরিয়া যদি দেখে যে এমন অবস্থা যে চারপাশে প্রচন্ড তাপমাত্রা, কোনো প্রতিকূল পরিবেশ নাই, ঠিক আছে, পরিবেশটা ভালো না, সেক্ষেত্রে যেটা হয় সেটা এইটা তৈরি হয়, বুঝছো? সেটা হচ্ছে রেস্টিং স্পোর। রেস্টিং স্পোর সে শুধু নিজেকে বাঁচানোর জন্য সে চারপাশে একটা আবরণী তৈরি করে এবং সে চুপচাপ করে গুটিসুটি করে বসে থাকে। এটার নাম হচ্ছে রেস্টিং স্পোর। মনে রাখবা যে এটা কোনো জনন প্রক্রিয়া নয়, এই কথাটা স্টার দাও। তাহলে মনে রাখবা যে অযৌন জননের মধ্যে কোন স্পোরের কথা বলছে? রেস্টিং স্পোর। রেস্টিং স্পোরের মধ্যে কোনো জনন হয় না, এটা জাস্ট নিজেকে বাঁচানোর একটা প্রোটেক্টিভ মিডিয়াম, বুঝছি? এটা ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়ামের মধ্যে দেখা যায়। আর যৌন জনন যেটা, এটা দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন আর কনজুগেশন নালীপথ। এগুলা থেকে এমসিকিউ আসার মতো তেমন কিছু নাই, তোমার এত পড়ার দরকার নেই। তুমি শুধু এটা মনে রাখো যৌন জননের দুইটা পদ্ধতি আছে, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, এইটুকু শুধু জানলেই হবে, আর দরকার নেই। আচ্ছা, এগুলো দরকার নেই। এবার আসো আমরা মেইন যেটা যাব, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলা যায় যে এখান থেকেই ম্যাক্সিমাম এমসিকিউ ব্যাকটেরিয়াতে আসে, সেটা হচ্ছে উপকারিতা এবং অপকারিতা। ঠিক আছে, এখানে অনেকগুলোই ভাইয়া দাগাইছি যেগুলো তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো বেশি বেশি পড়বা। ভাইয়া যেগুলো একটুখানি তোমাদেরকে ধরাই দিই যে কোনটা কিভাবে মনে রাখলে একটু সহজ হয়। যেমন ধরো এখানে এটা পড়বা, প্রতিষেধক টিকা তৈরি। কোন কোন রোগের টিকা ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়েছে? একটা হচ্ছে কলেরা, টাইফয়েড, যক্ষা। তারপর ডিপিটি টিকা, এটার মানে হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। দেখো ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, এই তিনটা রোগের টিকা আবিষ্কার করা হয়েছে। এই তিনটা রোগের জীবাণুর নাম তোমাকে পড়তে হবে কষ্ট করে হইলেও। যেমন শিখাই দি ভাইয়া, ডিপথেরিয়া, দেখো জীবাণুর নামের মধ্যে ডিপথেরিয়া লেখা আছে, ডিপথেরিয়া। তারপর দেখো ডিপিটি, পি দিয়ে হয় পার্টুসিস, পি দিয়ে কি নাম? পার্টুসিস। দেখো জীবাণুর নামের মধ্যে কি আছে? এই যে পার্টুসিস, পাইছো? আর টি, টি দিয়ে হচ্ছে টিটেনাস, টি দিয়ে বলো কি? টিটেনাস। টিটেনাস দেখো টিটানি, টিটানি, পাইছো? তাহলে এইভাবে মনে রাখো তুমি, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। ডিপথেরিয়া, আরেকটা নাম হচ্ছে ডিপথেরিয়া,
পার্টুসিসের বাংলা নাম হচ্ছে হুপিং কাশি, আর ধনুষ্টঙ্কারের বাংলা নাম হচ্ছে কি টিটেনাস। ঠিক আছে, ইংলিশ নাম হচ্ছে টিটেনাস, সরি বাংলা নাম বলতেছি। আচ্ছা, এটা ভালো করে মনে রাখবা। এরপর দেখো নাইট্রোজেন সংবন্ধন, এটা কে কে করে এটা মনে রাখবা, এপিসি, এপিসি অ্যাজোটোব্যাক্টর সিউডোমোনাস ক্লস্ট্রিডিয়াম। আমরা সাধারণত পড়াশোনা করি কি দিয়ে, এ বি সি, এখানে আমরা পড়বো এপিসি অ্যাজোটোব্যাক্টর সিউডোমোনাস ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, আর নাইট্রিফিকেশন টপিকটা পড়তে পারো, সেটা কি করে ব্যাপারটা বুঝাই বলি ভাইয়া। নাইট্রিফিকেশন হচ্ছে ওই যে বাতাসের যে নাইট্রোজেন সেটাকে মাটিতে সংবন্ধন করে। ঠিক আছে, তো এখানে কি হয়, দুইটা ধাপ আছে। একটা হচ্ছে প্রথমে অ্যামোনিয়া যেটা থাকে, অ্যামোনিয়াটা নাইট্রেটে পরিণত হয়, দেখো নাইট্রাইটে পরিণত হয়। তারপর নাইট্রাইটটা নাইট্রেটে পরিণত হয়। আমি বলবো যে ভাইয়া এত কঠিন করে বলতেছেন, আমি তো মনেই রাখতে পারতেছি না। দেখো সোজা করে দিই ভাইয়া, দেখো অ্যামোনিয়ার সংকেত কি রে, NH3, এটা পরিণত হবে প্রথম ধাপে NO2 তে, NO2 থেকে পরবর্তী ধাপে পরিণত হবে NO3 তে। বুঝছো, অ্যামোনিয়া নাইট্রাইড নাইট্রেট, আবার বলি অ্যামোনিয়া নাইট্রাইড নাইট্রেট। এই প্রথম ধাপটা করে হচ্ছে দুইটা ব্যাকটেরিয়া, নাইট্রোজোমোনাস আর নাইট্রোকক্কাস। নাইট্রোজোমোনাস নাইট্রোকক্কাস, যদি মনে না থাকে সহজ করে দি ভাইয়া। প্রথমে তো নাইট্রো সবারই থাকবে। ওই যে দেখবা যে এখন শীতের দিন মানুষের জাতীয় ওষুধ কি রে, শীতে বা জাতীয় ওষুধ হচ্ছে মোনাস। মোনাস খায় না মন্টেলুকাস, দেখবা যে কিছু হইলে করোনার পর থেকে মানুষ একটু কাশি আসলে মোনাস ট্যাবলেট খায়। তো মনে রাখবা নাইট্রোজোমোনাস, আরেকটা হচ্ছে নাইট্রোকক্কাস। আচ্ছা, আর যেটা লাস্টেরটা সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টার, নামটা সোজা নাইট্রোব্যাক্টার। ওকে, তাহলে এটা ভালো করে মনে রাখবা। ওকে, এবার চলে আসো এখান থেকে কোনটা পড়তে পারো, এখান থেকে শিল্পক্ষেত্রটা ভালো করে পড়বা। চা, কফি, তামাক প্রস্তুতজাতকরণে কি ব্যবহৃত হয়, ব্যাসিলাস মেগাটেরিয়াম। আর দুগ্ধজাত শিল্প, এটা দেখো সোজা করে দি ভাইয়া, দেখো ল্যাকটিস, ল্যাক্টো। মনে রাখবা দুধ সম্পর্কিত সবকিছুতে ল্যাক্টো 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 কথাটা থাকবে, কারণ দুধের মধ্যে কি অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে। এই জন্য দেখো স্ট্রেপ্টোকক্কাস, ল্যাকটিস, ল্যাক্টোব্যাসিলাস মিলে যাচ্ছে। দেখো পাট শিল্প কম ইম্পর্টেন্ট, তেমন একটা ইম্পর্টেন্ট না। চামড়া শিল্প, এগুলো একটু রিডিং দিও। এটা একটু ভালো করে পড়িও, 15 নম্বর পয়েন্টটা ভালো করে পড়িও। ঠিক আছে, যেমন ভিনেগার কোন ব্যাকটেরিয়া থেকে তৈরি করা যায়, ল্যাকটিক অ্যাসিড কোন ব্যাকটেরিয়া থেকে তৈরি করা যায়, এটা পড়বা। ওকে, এরপরে আসো দেখো অপকারিতা। অপকারিতার আগে আরো আছে এখানে, সেটা হচ্ছে মানব জীবনের মধ্য থেকে অন্তত পক্ষে পয় নিষ্কাশন আর তেল অপসারণ, এই দুইটা ভালো করে পড়বা। পয় নিষ্কাশনে একটাই নাম আছে, জুগলিয়া রামিজেরা। আর তেল অপসারণে সিউডোমোনাস। এগুলো একটু পড়তে কষ্ট হয়, প্রথম বৈজ্ঞানিক নামগুলো লিখে পড়তে হয়, বুঝছো? 2-3 বার করে লিখে পড়লে তখন এটা ইজি হয়ে যায়। তারপর চলে আসো অপকারিতা। অপকারিতাটা উপকারিতার থেকে বেশি, কারণ কি ব্যাকটেরিয়া, বেশিরভাগ রোগ যেটা মানুষের হয় সেটা কি দিয়ে হয়, ব্যাকটেরিয়া দিয়ে হয়। দেখো এখানে অনেকগুলো রোগের জীবাণুর নাম তোমাকে পড়তে হবে, এটাই সবচেয়ে বেশি আসে যে কোন রোগটা কি দিয়ে হয়। যেমন যক্ষা কি দিয়ে হয়, টাইফয়েড কি দিয়ে হয়, হুপিং কাশি কি দিয়ে হয়, ডিপথেরিয়া কি দিয়ে হয়, কলেরা কি দিয়ে হয়। তাহলে এগুলোর জীবাণুর নাম পড়তে হবে। তাহলে দেখো প্রথমে পড়লাম যক্ষা, এটা অলরেডি পারো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিবি ভাইয়া পড়াইছি আগে। তারপর চলে আসো নিউমোনিয়া, দেখো নামের মধ্যে নিউমোনিয়া আছে। টাইফয়েড, সালমোনেলা, দেখো টাইফি, নামের মধ্যে ক্লু থাকে। কলেরা, দেখো লেখা আছে কলেরা। ডিপথেরিয়া। আমাশয়ের ইংলিশ হচ্ছে ডিসেন্ট্রি, দেখো ডিসেন্ট্রি লেখা আছে। টিটেনাস, টিটানি, হুপিং কাশি, পার্টুসিস। বুঝছো? তাহলে এইভাবে করে পড়লে তোমার আর ভুলার কোনো সুযোগ নাই রে। আচ্ছা, যৌনবাহিত রোগের মধ্যে পড়বা, এটা ভেরি ইম্পর্টেন্ট, সিফিলিস। এই রোগটা হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম দিয়ে হয়, আর একটা হচ্ছে গনোরিয়া, এটা নিশেরিয়া গনোরিয়া দিয়ে হয়। এই যে নিশেরিয়া গনোরিয়া, এই দুইটাকে বলা হয় যৌনবাহিত রোগ। ঠিক আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। ওকে, অন্যান্য প্রাণীর রোগ এগুলো কম ইম্পর্টেন্ট, মানুষের গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো থেকে শুধু গরু মহিষের যক্ষাখানা পড়বা, আর উদ্ভিদের রোগের মধ্য থেকে পড়বা হচ্ছে, ভাইয়া দাগাই দিচ্ছি, এতগুলো পড়ে মনে রাখতে পারবে না, কষ্ট হবে তোমাদের। দাঁড়াও সোজা করে দিচ্ছি।
এগুলো দরকার নাই, তোমরা এটা পড়বা, খাদ্যদ্রব্যের পচন এটা পড়বা, 4 নাম্বারটা পড়বা, তাইলে 1-2 নাম্বারটা পড়লা, আর 6 নাম্বারটা পড়বা। কমাই দিছি ভাইয়া, কমাই দিছি, এতগুলো পড়ে মনে রাখতে পারবে না এবং পরীক্ষায় আসে না, শুধু শুধু বিশাল পরিশ্রম হয়ে যাবে। অন্তত পক্ষে 3টা মনে রাখো, 2 4 6, 2 4 6, 2 4 6, ঠিক আছে? আচ্ছা, এবার এটা আনসার করো দেখি তো। সিফিলিস রোগের জন্য দায়ী কে? সিফিলিস রোগের জন্য দায়ী কে? সিফিলিস রোগের জন্য দায়ী কে? দেখি উত্তর করো তো দেখি। ডেন্টাল 2018 কোয়েশ্চেন এটা কিন্তু। দেখি কে কি উত্তর করছে। সবার আগে উত্তর করছে হচ্ছে সুমাইয়া সূচনা, সে উত্তর করছে এ। আপিয়া এ, নার্গিস এ, সুফিয়া এ। ঠিক আছে, সবাই একদম একমত যে এটা উত্তর হচ্ছে এ। হ্যাঁ ঠিক আছে, উত্তর হচ্ছে কি ট্রেপোনেমা প্যালিডাম। ঠিক আছে, এটাই হচ্ছে সিফিলিসের জীবাণু, তাই তো? আচ্ছা, ট্রেপোনেমা প্যালিডাম। আর এখানে আসো যৌনবাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? ওই সেম জিনিস কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তবে এইখানে তুমি জানো না, আমি দেখাই দিচ্ছি ভাইয়া, এটা হচ্ছে কলেরা। তাহলে কলেরা কি যৌনবাহিত রোগ? কলেরা মানে ডায়রিয়া, অবশ্যই যৌনবাহিত রোগ না। এটা হচ্ছে নিউমোনিয়া, এটা হচ্ছে শ্বাসকষ্টের রোগ, তাই তো? আচ্ছা, টিটানি হচ্ছে খিচুনি, তাহলে এটাও হবে না। তাহলে বাকি থাকে এইটা, উত্তর হচ্ছে এইটা। যদিও স্পেসিফিক এইটা তোমাদের বইতে ছিল না তখনকার সময়, তো এটা একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল। যারা চালাক ছিল, যারা অন্য 3টা জানতো, তারা এটা আনসার করতে পারছে যে ক্লামাইডিয়া ট্রাকোম্যাটিস এটা হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, গনোরিয়া রোগের জন্য দায়ী এটা কি? একটা ব্যাকটেরিয়া নাকি ভাইরাস নাকি ফাঙ্গাস? কত সোজা জিনিস আসছে, দেখছো? আমরা পড়ছি নিশেরিয়া গনোরিয়া, এটা একটা কি? ব্যাকটেরিয়া। দেখছো, নিশেরিয়া গনোরিয়া একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, কোন রোগটি ব্যাকটেরিয়া দিয়ে সৃষ্ট? দেখি এটা আনসার করার চেষ্টা করো। কোন রোগটি ব্যাকটেরিয়া দিয়ে সৃষ্ট, এটা তোমরা আনসার করো। ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, হ্যাপাটাইটিস। দেখি কি আনসার করছো। হ্যাঁ, উত্তর দিছো বি। ঠিক আছে, বি দিছে অনেকে, সি দিছে, সবাই বি উত্তর দিছে। দেখি ডেঙ্গু। তোমাদের কেন মনে হইলো যে ডেঙ্গু ব্যাকটেরিয়া দিয়ে হয়? একটা মাইট দিব, যারা যারা ডেঙ্গু বলছো তাদেরকে মাইট দিব। ডেঙ্গু আর গত ক্লাসে পড়াইছে ডেঙ্গু। এই ডেঙ্গু কি দিয়ে হয় রে? ডেঙ্গু ভাইরাস দিয়ে হয়। ডেঙ্গু ভাইরাস দিয়ে হয়। ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? ম্যালেরিয়া তো পরজীবী দিয়ে হয়, হ্যাপাটাইটিস ভাইরাস দিয়ে হয়। এই যে কলেরা, ভিব্রিও কলেরা পড়াইছি না ভাইয়া? ভিব্রিও কলেরা দিয়ে হয় না? সি হবে উত্তর, সি হবে উত্তর। হ্যাঁ, উত্তর হবে সি। ওকে, ঠিক আছে, তাহলে এগুলো বললাম, এগুলো তার দরকার নাই। এবার আসো আদর্শ অ্যান্টিবায়োটিক। এগুলো আসলে নতুন কিছু টপিক তোমাদের বইতে অ্যাড করা হয়েছে। এগুলো আগের কালে বইয়ে ছিল না। আগের কালে মানে ভাইয়াদের সময়কার বইয়ে ছিল না। এটা কি জিনিস আমি কিন্তু সহজ করে বুঝাবো, কঠিন করার দরকার নেই। এগুলো এত কঠিন জিনিস তোমার মাথায় লাগবে না। যখন তুমি ডাক্তার হবা তুমি এগুলো পারবা। যেটা হচ্ছে কাহিনী, সেটা হচ্ছে 2 ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। একটাকে বলে ব্যাকটেরিসিডাল, একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। সহজ বাংলা কথায় বলি, ব্যাকটেরিসিডাল মানে ব্যাকটেরিয়াকে খুন করবে। ব্যাকটেরিয়াকে কি করবে? খুন করবে, বংশ নির্বংশ করে দিবে। ওইটা হচ্ছে ব্যাকটেরিসিডাল। তাহলে কি বললাম? যেটা ব্যাকটেরিয়াকে মেরে টেরে ভূত বানাই দিবে, একদম সব ব্যাকটেরিয়া শেষ, ওইটা হচ্ছে ব্যাকটেরিসিডাল। আর ব্যাকটেরিওস্ট্যাটিক কি? ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে ব্যাকটেরিয়াকে খুন করবে না, কিন্তু ব্যাকটেরিয়া যতটুকু বৃদ্ধি হয়েছে আর বৃদ্ধি হইতে দিবে না, গ্রোথটাকে বন্ধ করে দিবে, ব্যাকটেরিয়ার বিভাজনটাকে বন্ধ করে দিবে। ওগুলোকে আমরা বলি ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেয় যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর মৃত্যু ঘটায়, খুন করে যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিসিডাল। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, আদর্শ অ্যান্টিবায়োটিকের কি কি বৈশিষ্ট্য থাকবে? সিলেক্টিভ টক্সিসিটি থাকতে হবে। সিলেক্টিভ টক্সিসিটি মানে সেটা ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর না। ভাই, অ্যান্টিবায়োটিক খাইলাম ভালোর জন্য, আমি মরে গেলাম, তাহলে কি হইলো? হইলো না। তাহলে কি থাকতে হবে? সিলেক্টিভ টক্সিসিটি থাকতে হবে। ন্যারো স্পেকট্রাম, এটা হচ্ছে মানে নির্দিষ্ট একটা প্যাথোজেনকে ধ্বংস করবে, বাকিগুলোকে ধ্বংস করবে না। ইফেক্টিভ ইন স্মল ডোজ, এটার মানে হচ্ছে অল্প ডোজ খেয়ে
যাতে কাজ করে, ঠিক আছে? এমন একটা অ্যান্টিবায়োটিক দিল ডাক্তার, দিনে খাইতে হয় ট্যাবলেট 10টা, তাহলে কি হইলো? নাকি দিনে একটা ট্যাবলেট খেলেই কাজ করবে, তুমি সেটাতে খুশি হবা? অল্পতে, তাহলে অল্প ডোজে যেটা কাজ করবে। মিনিমাম সাইড ইফেক্ট, অবশ্যই সাইড ইফেক্ট কম থাকতে হবে। তারপর লো কস্ট, দাম কম হইতে হবে। টাকা বেশি লাগলে কার ভাল লাগে রে ভাই? কম টাকার ওষুধ খাইতে হবে। তারপর লং নর্মাল সেলফ লাইফ, আচ্ছা, এবং সিম্পল ডোজ ইনস্ট্রাকশন, মানে মানে সহজেই যেটা ইনস্ট্রাকশন রোগী বুঝতে পারবে। যে বললাম যে 1 গ্লাস পানি দিয়ে খেয়ে ফেলবেন, ঠিক আছে? তাহলে এর কথাটা বললেই বুঝে ফেললো। এখন আমাদের একবার কি হয়েছে, এক রোগী, বুঝছো, রোগীকে আমরা হচ্ছে ওষুধ দিচ্ছিলাম, ঠিক আছে? তো এরকম একটা সিরাপ দিয়েছি, সিরাপ দিয়ে হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে 2 চামচ খেয়ে ফেলবেন, এভাবে করে লিখে দিছি। তো ওই লোক কি করছে, ওই লোক হচ্ছে 2টা চামচই খেয়ে ফেলছে, মানে 2 চামচ সিরাপ না খেয়ে চামচকে গুঁড়া করে সে খেয়ে ফেলছে, ঠিক আছে? ওরকম রোগী হইলে হবে না, ওকে? তাহলে মনে রাখতে হবে, হ্যাঁ, সিম্পল ডোজ ইনস্ট্রাকশন হইতে হবে, ওকে? আচ্ছা, এখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া পার্থক্য তেমন একটু কিছু নাই, আমরা দরকার নেই পড়া। আমরা চলে যাই ব্যাকটেরিয়া গঠিত রোগগুলোর মধ্যে থেকে কি কি পড়া দরকার। যেমন ব্যাকটেরিয়া গঠিত প্রথম রোগটা একটু পড়ি। ও তোমাদের বইতে নাই, এটা স্ক্রিন পিডিএফ দিয়ে দিব ভাইয়া, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে পড়তে পারবো, অসুবিধা নেই, অসুবিধা নেই। দেখো এখানে কি পড়বা, প্রথম হচ্ছে ধান গাছের ব্লাইট রোগ পড়বা, হচ্ছে বিজ্ঞানী তাকেশি এটাকে আবিষ্কার করছে, এবং এটার জীবাণুটার নাম দাগাবা জ্যান্থোমোনাস অরিজা। এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং এটার কোনো ক্যাপসুল থাকে না। এই 4টা কথা পড়বা, এর বাইরে পড়ার দরকার নাই। এগুলো থেকে কম কোয়েশ্চেন পরীক্ষায় আসে, এগুলো জাস্ট মেইন কথাগুলো জানবা। তারপর দেখো, এরপর হচ্ছে পরের পৃষ্ঠায় আসলো তুমি ভিব্রিও কলেরা পাবা। কলেরা থেকে কি পড়বা, এটা কোন জীবাণু দ্বারা হয়? ভিব্রিও কলেরা জীবাণু দ্বারা হয়। এটার আবিষ্কারকের নামটা পড়বা, রবার্ট কচ। খেয়াল করিও, রবার্ট কখ আবিষ্কার করছে টিউবারকুলোসিস, কিন্তু রবার্ট কচ আবিষ্কার করছে ভিব্রিও কলেরা। তাহলে ভুল করা যাবে না, রবার্ট কখ আর রবার্ট কচ। আচ্ছা, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা জানি, এটা একটা কমা আকৃতির ব্যাকটেরিয়া আমরা জানি। এটা একটা কলেরাজেন নামক বিষ তৈরি করে, যেটার কারণে অন্ত্রের প্রাচীরে ক্ষত তৈরি হয়, যেটার কারণে ডায়রিয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এবং এটা এন্টারোটক্সিন। এটা কি এন্টারোটক্সিন? এন্টারোটক্সিন মানে যেটা পাকস্থলীর জন্য বিষাক্ত, এটাকে আমরা বলি এন্টারোটক্সিন। তো কলেরা সম্পর্কে একটা মজার ব্যাপার হচ্ছে, কলেরা রোগ প্রথম বাংলাদেশে আবিষ্কৃত হয়, এবং এটার জন্য মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তখন এটা কি হতো জানো, এটা মহামারী আকারে হইতো। মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা পানিবাহিত রোগ। তো আগের কালে যেটা হইতো যে ভালো স্যানিটারি ল্যাট্রিন বা এগুলো তো ছিল না, তো মানুষ কি করতো, ওই পুকুর পাড়ে যে মানে পায়খানা প্রস্রাব করতো, তো পুকুরের পানির সাথে তো মিশে যাইতো। তো মিশে গেলে পুরো গ্রামের যত মানুষ ওই পুকুরের পানিটা খাইতো, তারা সবাই আক্রান্ত হয়ে যেত এবং সব মানুষ মরে যাইতো, কারণ তখন তো চিকিৎসা ছিল না। তো এই যে কলেরা, এটা একটা ভয়াবহ মহামারী হইতো, যে গ্রামে হইতো সে গ্রামের মানে অর্ধেক জনসংখ্যা নাই, এরকম অবস্থা। তো পরবর্তীতে এটার চিকিৎসা আবিষ্কার হয় এবং এটার জন্য একটা বিশেষ স্যালাইন দিতে হয়, যেটাকে আমরা বলি কলেরা স্যালাইন। এবং এই কলেরা স্যালাইনের ভালো জিনিস হচ্ছে, এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে ICDDRB, ওরা আবিষ্কার করছে, এবং সারা পৃথিবীতে এটা কলেরা স্যালাইন নামেই যায়, এবং ওইটার গায়ে লেখা থাকে ঢাকা স্যালাইন, বুঝছো? মানে বিদেশিরা বাংলাদেশিদেরকে এইটা দিয়ে চিনে যে কলেরা রোগের ক্ষেত্রে কোন স্যালাইন দিতে হবে, ঢাকা স্যালাইন দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের জন্য খুব গর্বের একটা জিনিস যে কলেরা স্যালাইনটা আমাদের দেশ থেকে আবিষ্কার হয়েছে, ঠিক আছে? এবং আমাদের দেশ থেকেই সাপ্লাই হয়, ওকে? পারবা? গেল কলেরা স্যালাইন পড়া শেষ, আমরা চলে যাই নেক্সটে। আচ্ছা, এখন দেখো কলেরা রোগের লক্ষণ। লক্ষণ মনে রাখবা কি, 1 নাম্বার এবং প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া, ডায়রিয়া এবং ডায়রিয়া। আচ্ছা, এছাড়া কি হইতে পারে, রোগীর পেটের মধ্যে কোনো ক্র্যাম্প বা সংকোচন হইতে পারে, দেহের মাংসপেশির সংকোচন, এটার একটা প্রধান লক্ষণ, এই লাইনটাও দাগাবা। দেহের মধ্যে পানির ঘাটতি দেখা যায়, যেটাকে আমরা ডিহাইড্রেশন বলি। জিহ্বায়, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আর প্রতিকার, চিকিৎসা হচ্ছে পাতলা পায়খানা এবং বমি শুরু হলে কিছুক্ষণ পরপর খাবার স্যালাইন বা ওর স্যালাইন দিতে হবে, ডাবের পানি দিতে হবে। আর যদি খুব বেশি খারাপ হয়ে যায় তখন আইভি ফ্লুইড দিতে হবে। আইভি ফ্লুইড মানে শিরা পথে স্যালাইন দিতে হবে, যে কলেরা স্যালাইন যেটা বললাম ভাইয়া, ওটা শিরা পথে দিতে হবে, ঠিক আছে?
তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে। মিনা কার্টুন যারা ছোটবেলায় দেখছো, মিনা কার্টুনের একটা পর্ব আছে ডায়রিয়া নিয়ে, সেখানে ওই মিঠু একটা কথাই বলে, মানে মিঠু মানে ওই সময় খুব ঝড় হচ্ছিল, তো মিনার যে ছোট ভাইটা ওর এরকম ডায়রিয়া হয়েছে, তো ডায়রিয়া হয়েছে আর এখন ওরা ডাক্তারের কাছে যাইতে পারতেছে না, তো কি হয়েছে মিনা হচ্ছে তখন মিঠু যে ওর ছোট তোতা পাখি থাকে ওই তোতা পাখিকে ডাক্তারের কাছে পাঠায় যে এটার চিকিৎসা কি করবে। তো ডাক্তার বলে দিছে যে ঘন ঘন পাতলা খাবার খাওয়াইতে হবে। পাতলা খাবার মানে এই স্যালাইন বা এই জাতীয় খাবার খাওয়াইতে হবে। তো এই তোতা পাখি সারা মানে বাংলাদেশ জুড়ে উড়ে 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 এই কথা বলতে 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 মিনার কাছে আসে যে ঘন ঘন পাতলা খাবার খাওয়ান, এবং ওটা খাওয়ানোর পরে ওই কলেরা রোগী সেরে যায়। ঠিক আছে, মনে রাখবা যে চিকিৎসা হচ্ছে কি ওর স্যালাইন খাওয়াইতে হবে, ওর স্যালাইন বেশি বেশি করে। ঠিক আছে, আচ্ছা আর কিছু দরকার নেই, এখান থেকে এটুকু পড়লেই হবে। ওকে, এবার আমরা পড়বো ম্যালেরিয়া। এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে ভাইয়াকে একটু বলো ক্লিয়ার, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। ঠিক আছে, সবার ক্লিয়ার আছে? ওকে, তাহলে আমরা ম্যালেরিয়া শুরু করে দিই। ম্যালেরিয়ার আমরা তো আজকে রিটেন বেসড আলোচনা করতেছি না, আসলে এমসিকিউ বেসড আলোচনা করতেছি। যদি আল্লাহর রহমতে কখনো ভাইয়ার সাথে সামনে আবার ক্লাস পড়ে, যদি প্রি মেডিকেল ব্যাচে তোমরা ভর্তি থাকো, তো প্রি মেডিকেল ব্যাচে ভাই এগুলো রিটেন যখন পড়াই তখন আরও অনেক বিস্তারিত পড়াই। এখন তো আসলে আমরা বায়োস্টার এক্সাম আমাদের সামনে, আমরা ওইটার উপর টার্গেট করতেছি। আমরা দেখো এখান থেকে কি কি এমসিকিউ আসে। হ্যাঁ, ম্যালেরিয়া খুবই মজার জিনিস, খুবই মজার জিনিস। আমি যখন সিকিউ পড়াই তখন মানে তুমি এত মজা পাবা যে জিনিসটা হচ্ছে এত ইন্টারেস্টিং জিনিস। কিন্তু আজকে আমরা অত ডিটেলসে যাব না, বাট আমরা এমসিকিউর জন্য আমাদের যা যা লাগবে এইচএসসি লেভেল এবং বায়োস্টার এক্সাম সব জায়গায় ভাই ওগুলো আলোচনা করব। তো চলো দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা ম্যালেরিয়া মশা, দেখো মানুষের জান নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই ভয়ঙ্কর ব্যাপারটা, তাহলে এখানে প্রথমেই আমরা কিছু পড়বো যেটা হচ্ছে ম্যালেরিয়ার নামকরণ সম্পর্কে। সেটা হচ্ছে ম্যাল শব্দের অর্থ দূষিত আর এরিয়া শব্দের অর্থ বাতাস। ঠিক আছে, মানে ব্যাপারটা হয়েছে কি, যখন এই প্রথম ম্যালেরিয়া রোগটা ছড়ানো শুরু হয়েছে সেটা ইতালিতে হয়েছিল। তো ইতালিতে যখন এটা শুরু হয় তখন মানুষ বুঝতে পারতেছিল না যে কেন এই রোগটা হচ্ছে, মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে, খুব খিচুনি হচ্ছে, কাঁপুনি হচ্ছে, মারা যাচ্ছে, কি হইলো কাহিনী, কেন মারা যাচ্ছে। তো তারা একটা অন্ধবিশ্বাস ছিল যে খারাপ বাতাস, মানে আমাদের দেশে আছে না অন্ধবিশ্বাস যে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোইলে একা রাস্তা দিয়ে গেলে খারাপ বাতাস লাগে, জিনে ধরে, অসুস্থ হয়ে যায়, ওরকম ওই দেশেও এরকম ধারণা ছিল যে খারাপ বাতাস বা দূষিত বাতাস মানুষের শরীরে লাগলে এই রোগটা হয়। ওখান থেকে ওনারা এই রোগটার নাম দিচ্ছে ম্যালেরিয়া। কিন্তু এটা যে একটা ভুল নাম, ওই নামটা সুন্দর, এই জন্য ওইটাই থেকে গেছে, এটা চেঞ্জ করা হয়নি। তাহলে মনে রাখবা ম্যাল প্লাস এরিয়া, এটার অর্থ হচ্ছে ম্যালেরিয়া, এটা হচ্ছে দূষিত বাতাস, এই কথাটা থেকে আসছে। এটা একটা মিসনোমার, মিসনোমার মানে যেটা নাম ভুল কিন্তু ওইটাকে একসেপ্ট করে নেওয়া হয়েছে। আচ্ছা, এটার নামকরণ করছে বিজ্ঞানী টর্টি। আচ্ছা, এটাকে আরো অনেক নামে ডাকা হয়তো, রোমান জ্বর, জলা জ্বর, এইসব নামেও ডাকা হয়তো। আচ্ছা, এখন যেটা তুমি ভালো করে পড়বা এই দুইটা, তোমার দরকার এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারকের নাম কি, সেটা হচ্ছে ল্যাভেরন। দেখো চার্লস ল্যাভেরন, সে সর্বপ্রথম বলছে যে ম্যালেরিয়া রোগটা আসলে একটা অণুজীব দিয়ে হয় যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। কি নাম? প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম অণুজীবটাই ম্যালেরিয়া করে। তাহলে এই কথাটা কে বলছে? ল্যাভেরন। আর আরেকজন ব্যক্তি সে বলছে যে প্লাজমোডিয়াম এটার বাহক আছে। কি আছে? বাহক, মানে এটাকে বহন করে নিয়ে যায় কে? এটার বাহক হচ্ছে অ্যানোফিলিস মশক। অ্যানোফিলি মশক, এই কথাটা বলছে রোনাল্ড রস। কে বলছে? রোনাল্ড রস। তাহলে মনে রাখবা রস বলছে কোন মশা করে, আর যেটা হচ্ছে ল্যাভেরন সে বলছে যে কোন জীবাণুটা করে। বুঝছি ব্যাপারটা? ল্যাভেরন বলছে জীবাণুর কথা আর রস বলছে হচ্ছে অ্যানোফিলিস মশার কথা। এটা খেয়াল করবা। আর মশক কি কিন্তু নট মশা, পুরুষরা নির্দোষ। ঠিক আছে? পাপি কারা? পাপি হচ্ছে নারী মশাগুলা। ঠিক আছে? তাহলে মশক কি বুঝছো? আচ্ছা, এখান থেকে মনে রাখবা। এবার আসো, এখানে পোষক একটা ব্যাপার আছে, এটা তোমাদের বইতে ওই জায়গাতে নাই। তুমি একটু এই জায়গাটা তুমি লিখে রাখতে পারো, তোমার বইতে ভাবে করে লিখে রাখতে পারো, কারণ এটা তো কনফিউশন লাগে। ভাইয়া সহজ করে বুঝাই। জীবন চক্র হিসেবে মুখ্য পোষক হচ্ছে মশা আর গৌণ পোষক হচ্ছে মানুষ।
এই জিনিসটা কি একটু বুঝায় বলি ব্যাপারটা হচ্ছে এই যে তোমার অ্যানোফিলিসের জীবাণুটা, কি বলি অ্যানোফিলিসের জীবাণু, প্লাজমোডিয়াম জীবাণুটা, এটা মশার মাধ্যমে মানুষের শরীরে ঢুকে, আবার মানুষের থেকে কিন্তু মশার শরীরে ঢুকে। এখন তাই দেখা গেছে যে এর জীবন চক্রের দুইটা ধাপ থাকে, একটা যৌন জনন, একটা অযৌন জনন। কি বলছি? যৌন জনন, অযৌন জনন। এখন কাহিনীটা হচ্ছে যেইখানে মানুষ আর মশার মধ্যে যেইখানে প্লাজমোডিয়ামের যৌন জনন ঘটে তাকে আমরা বলবো মুখ্য পোষক। যেখানে যৌন ঘটবে সেটাই মুখ্য, আর যেখানে অযৌন ঘটবে সেটা গৌণ। তাহলে দেখা গেছে যে মশাকের মধ্যে যৌন জননটা ঘটে, তাই এটাকে বলা হচ্ছে মুখ্য পোষক, আর মানুষের মধ্যে অযৌন জনন ঘটে, তাই এটাকে বলা হচ্ছে কি তোমার গৌণ পোষক। এইটা আমরা বুঝতে পারছি। এখন অর্থনৈতিক ক্ষতির বিচারেরটা কিভাবে হিসাব করলো, এটা তো উল্টায় গেল। কাহিনী কি হলো, এখন তুমি ব্যাপারটা বুঝো। তোমাকে ম্যালেরিয়ার বাহনকারী অ্যানোফিলিস মশা কামড় দিছে, তোমার ম্যালেরিয়া হয়েছে, তুমি স্কুলে যাইতে পারো নাই, তুমি পড়ালেখা করতে পারো নাই, তুমি জর্জ ব্যারিস্টার হইতে পারো নাই, তোমার টাকা পয়সা ক্ষতি হয়েছে, তোমারই না ক্ষতি হয়েছে। মশার ভিতরে যে প্লাজমোডিয়াম জীবাণু ছিল, মশার কি এরকম কোনো অর্থনৈতিক ক্ষতি হয়েছে, টাকা পয়সার ক্ষতি হয়েছে? হয়নি। তাহলে টাকা পয়সার ক্ষতিটা কার হয়? আমার। এই জন্য মানুষ সবসময় অর্থনৈতিক দিক থেকে মুখ্য পোষক, আর মশা হচ্ছে গৌণ পোষক। বুঝছো ব্যাপারটা? এই জিনিসটাকে মানুষ খুব পেঁচায়, ভাইয়া খুব সিম্পল করে বললাম। এখন বলো বুঝতে পারছো কিনা, কোয়েশ্চেনটা কথাটা ক্লিয়ার কিনা, তাহলে একটু ভাইয়াকে জানাও। ওকে, ক্লিয়ার, ওকে ডান। চলো নেক্সট চলে যাই। চলো এবার আসো, আমি এগুলো বলে ফেলছি, এগুলো এতগুলো তোমার লাগবে না। এবার আসো এখান থেকে ভাইয়া দাগাই দিই। আচ্ছা, এখানে ওর জিয়াটিয়া আছে, এগুলো দরকার নেই। মনে রাখবো যে প্লাজমোডিয়াম গণের 60টা প্রজাতি ম্যালেরিয়ার সাথে হিসেবে করে, আর মানব দেহে ছড়ায় হচ্ছে 4টা প্রজাতি। মানে টোটাল প্রজাতি আছে 60টা, কিন্তু মানুষকে কামড় দেয়, মানুষের রোগ সৃষ্টি করে 4টা। যে 4টা আমাদেরকে পড়তে হবে, এবং এই 4টা থেকেই কোয়েশ্চেন আসবে। এই 6টা থেকে আগামী বায়োস্টার পরীক্ষায় কোয়েশ্চেন থাকবে, বলে দিলাম। এখান থেকে ফাঁস, এই কোয়েশ্চেনটা পারতেই হবে তোমাকে, এইখান থেকে পারতেই হবে। এখন ভাইয়াকে 3 মিনিট মনোযোগ দিবা, ভাই এই ছক পুরোটা মুখস্থ করাই দিব, এবং ভাইয়াকে মনোযোগ দিয়ে বললে তোমার পড়া হয়ে যাবে। আসো তাহলে এখন কিভাবে পড়তে হয় ভাইয়া শিখাই দিই তোমাদেরকে। আসো একটু একটু করে আমরা যাই, প্রথম থেকে আসো। পরজীবীর নামগুলো শিখতে হবে। দেখো প্রত্যেকটার নামের শুরুতে কিন্তু প্লাজমোডিয়াম, তাহলে আমার কিন্তু প্লাজমোডিয়াম নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? প্লাজমোডিয়াম নিয়ে চিন্তা করার দরকার নেই, সবই প্লাজমোডিয়াম 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 প্লাজমোডিয়াম। আচ্ছা, তাহলে আমার পরের অংশ শিখতে হবে। আমরা সিরিয়ালটা এইভাবে মনে রাখবো যে FOVM। তাহলে কি বলছি ভাইয়া, আমরা সবসময় মনে রাখবো যে যখনই আমি এই জিনিসটা পারতে হবে, তখনই আমাকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে। FOVM, FOVM। F দিয়ে ফ্যালসিপারাম, O দিয়ে ওভালে, V দিয়ে ভিভ্যাক্স, M দিয়ে ম্যালেরিয়া, ঠিক আছে? সবই প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এই সিরিয়ালটা মনে রাখতে হবে, FOVM। দেখো কেন বলতেছি, কারণ এই সিরিয়ালটার মধ্যেই সবকিছুর রহস্য আছে, এবং এটা দিয়ে সহজে মনে রাখা যায়। এবার দেখো প্রথমটাতে আসি, ফ্যালসিপারাম। এখন কোনটা কোন রোগ তৈরি করে সেটা কিভাবে মনে রাখবো সেটা শিখাই, প্রথম থেকে আসো। দেখো মনে রাখবা যে আমাদের মেডিকেল সায়েন্সে যে কোনো রোগকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এরকম দেখতে, দেখো ভালো রোগ, আরেকটা হচ্ছে এরকম দেখতে, এরকম দেখতে। এটা দেখতে কি মনে হইতেছে? এটা ডেভিল, শয়তান। আর এটা দেখতে কি মনে হইতেছে? ভালো, মিষ্টি। আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে কিছু রোগ যেটা সহজেই চিকিৎসা করা যায়, আর কিছু রোগ আছে যেগুলো সহজেই চিকিৎসা করা যায় না। যেগুলো সহজে চিকিৎসা হয় সেটাকে আমরা বলি বিনাইন রোগ। কি বলি বলো? বিনাইন, মৃদু মৃদু রোগ, বিনাইন। আর যেটা সহজে চিকিৎসা হয় না সেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট। কি বলি? ম্যালিগন্যান্ট। নামটাও কঠিন, দেখো ম্যালিগন্যান্ট। তাহলে দেখো যেটা শয়তান সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট। দেখো ফ্যালসিপারাম যে ম্যালেরিয়াটা করে সেটার নাম হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। দেখো সবচাইতে বড় নাম যার সেটাই সেটা করবে। দেখো ফ্যালসিপারুম ম্যালিগন্যান্ট, উচ্চারণ করতে যেটা সময় বেশি লাগে।
তাহলে ফ্যালসিপারাম ম্যালিগন্যান্ট, পড়া শেষ। এবার দেখো ভিভ্যাক্স বিনাইন, ভিভ্যাক্স বিনাইন, ভিভ্যাক্স বিনাইন, এভাবে পড়বা, ভিভ্যাক্স বিনাইন ফ্যালসিপারাম ম্যালিগন্যান্ট। ঠিক আছে, পারবা দুইটা। এবার দেখো দুইটার মাঝখানে কে আছে? ও, তাহলে এটা আর এটার মাঝামাঝি, তো সে যেটা করে সেটাকে আমরা বলি মৃদু ম্যালেরিয়া, মৃদু ম্যালেরিয়া। ঠিক আছে, মৃদু ম্যালেরিয়া। ওকে, আচ্ছা বাকি থাকে কে? ম্যালেরিয়া, যে নিজে, সে যেহেতু নামের মধ্যেই ম্যালেরিয়া, সে যে ম্যালেরিয়া করে তার নাম হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া। কি নাম? কোয়ার্টার ম্যালেরিয়া। ঠিক আছে, তাহলে আবারও বলি, ম্যালিগন্যান্ট এটা হচ্ছে বিতে ভিভ্যাক্স, বিতে ভিনাইন, মাঝামাঝি হচ্ছে ওভালি, সেটা হচ্ছে মৃদু, আর লাস্ট আসে ম্যালেরিয়া, সে করে কোয়ার্টার ম্যালেরিয়া। পড়া শেষ এইটুকু। এবার হচ্ছে জ্বরের প্রকৃতি। দেখো মজার জিনিস, FOVM 36, 48, 48, 72। 36 ঘন্টা জ্বর পরপর জ্বর আসে, 48 ঘন্টা পরপর জ্বর আসে, 48 ঘন্টা পরপর জ্বর আসে, 72 ঘন্টা পরপর জ্বর আসে। তুমি মনে রাখবা 36, 48, 48, 72, 36, 48, 48, 72, এভাবে মনে রাখবা, FOVM। ওকে, এরপর আরেকটা জিনিস তোমাকে পড়তে হয় যেটাকে আমরা বলি সুপ্তিকাল। এটা একদম ম্যালেরিয়া চ্যাপ্টারের একদম লাস্ট পেজে আছে। ঠিক আছে, ওইখানে তোমাদের এখন যাওয়ার দরকার নেই। তোমরা পাশে, এটার পাশে একটা বক্স বানাও, এটার পাশে একটা ছোট্ট বক্স বানাও, এখানে দেখো সুপ্তিকাল, ওইটাকে এখানে তোমরা লিখে ফেলবা, বুঝছো? এখানে লিখে ফেলবা। এখন দেখো মজার জিনিস, দেখো সবচাইতে বেশি সবচাইতে আগে কোনটা? ফ্যালসিপারাম। দেখো ফ্যালসিপারাম হচ্ছে 8 থেকে 15 দিন, তো তুমি শুধু 8 দিন মনে রাখো। প্রথম কি মনে রাখবা? 8 দিন। তারপরটা মনে রাখবা 11 দিন, তারপরটা 12 দিন, তারপরটা 18 দিন। দেখো সুন্দর করে মিলে গেছে। দেখো দেখো সবগুলো শুরুরটা দেখো, 8 থেকে 15, 11 থেকে 16, 12 থেকে 20, 18 থেকে 40। আমরা সিম্পল মনে রাখবো 8, 11, 12, 18, 8, 11, 12, 18, শেষ, পড়া শেষ। দেখো সিরিয়ালি হয়ে গেছে। তা তোমার সুপ্তিকালও পড়া শেষ, জ্বরের প্রকৃতি শেষ, রোগের নামও শেষ। শুধু সিরিয়াল মনে রাখতে হবে, FOVM। আল্লাহ, হয়রান হয়ে গেছি রে। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে বলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টও আসে। ওকে, ক্লিয়ার, তাই তো? মুখস্থ হয়ে গেছে আশা করি। হ্যাঁ, ওকে, ডান ডান ডান। চলো নেক্সটে চলে যাই। হ্যাঁ, পারবা, আশা করি এইটুকু পারবা। এবার আসো জ্বরের লক্ষণ। জ্বরের লক্ষণ তোমরা অটোমেটিক পারবা, শুধু যে জিনিসটা খেয়াল করো, জ্বরের তাপমাত্রাটা খেয়াল করবা। 104 থেকে 106 ডিগ্রি তাপমাত্রা হয়, যেটা 48 ঘন্টা পর পর জ্বর আসে, এবং প্রত্যেকবার ঘাম দিয়ে দিয়ে জ্বরটা ছেড়ে যায়। প্রত্যেক 2-3 দিন পর পর জ্বর আসে, বুঝে গেছো? এটা পড়বা যে জ্বরের কয়টা স্তর থাকে? 3টা স্তর। এটা তুমি নর্মালি চিন্তা করো, তোমার যখন জ্বর হয় তখন কি হয়? প্রথমে খুব শীত 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 লাগে, তখন তোমাকে আম্মু একটা কম্বল দিয়ে জড়ায় ধরে যে বাবারে বাবা তুমি থামো থামো, কাঁপিও না কাঁপিও না। এটা প্রথমে শীত শীত অবস্থা থাকে, তারপরে যেটা হয় অনেক তাপ দিয়ে জ্বর আসে, উত্তাপ অবস্থা, তারপরে ঘাম দিয়ে ছেড়ে যায়, ঘাম অবস্থা। তাহলে মনে রাখবা 3টা অবস্থা: শীত অবস্থা, উত্তাপ অবস্থা, ঘাম অবস্থা। আচ্ছা, রোগের চূড়ান্ত পর্যায়ে মনে রাখবা যে যেটা হয়, এখানে যেটা হয় সমস্যা, মনে রাখবা ডেঙ্গু আর ম্যালেরিয়ার পার্থক্য। ভাই আজকে শিখাই দিতেছি, সারা জীবন মনে থাকবে, এবং সবাইকে তোমরা শিখাবা। তোমরা একটা ডাক্তারি সারা পড়াশোনা করতেছো, তোমরা এখন থেকে শিখাবা। তোমরা বলবা যে ডেঙ্গু রোগ যেটা করে, এটা অনুচক্রিকাকে ভাঙে। কাকে ভাঙে? অনুচক্রিকার সংখ্যা কমায় দেয়। আর যেটা ম্যালেরিয়া রোগ, সেটা লোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে ফেলে। তাহলে একটা ভেঙে ফেলে আমাদের প্লেটলেটকে, প্লেটলেট। তাহলে ডেঙ্গু রোগের কিসের সংখ্যা কমবে? প্লেটলেটের সংখ্যা কমবে ডেঙ্গুতে। আর যেটা হচ্ছে ম্যালেরিয়া, সেটা আমাদের লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে, আরবিসি, এটার সংখ্যা কমে যায়, আরবিসির সংখ্যা কমে যায়। ঠিক আছে, তাহলে খেয়াল করবা। হ্যাঁ, এটা হচ্ছে হিমোলাইসিন নামক একটা অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডি দিয়ে লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। এটা কোথায়? যকৃত আর প্লীহাতে। ওকে, তাহলে এইটুকু বললেই হবে। এবার আসো আমরা পড়বো জীবন চক্রের ধাপসমূহ। ধাপসমূহের ভেতর থেকে বিস্তারিত তোমাদের এখন আর কোশ্চেন আসবে না। বায়োস্টারের জন্য তোমার শুধু লাগবে যে কোনটা কোন স্তরে আছে। যেমন আমি যে শর্টকাটে সিম্পল করে যদি বলতে চাই, যে ম্যালেরিয়ার জীবনচক্রে প্রথমত 2টা ধাপ আছে। একটা মশার দেহে হয়, যেটাকে যৌন জনন হয়। বলছি না যে মশার দেহে যেহেতু যৌন জনন হয়, তাহলে এটাকে বলবা কি? মুখ্য পোষক।
আর আমাদের দেহে কি হয়? অযৌন জনন, এটাকে বলবো গৌণ পোষক। বুঝছি তো? আচ্ছা, এখন দেখো অযৌন জনন আবার দুই প্রকার, একটা হচ্ছে হ্যাপাটিক আর একটা হচ্ছে ইরিথ্রোসাইটিক। হ্যাপাটিক মানে যেটা যকৃতের ভেতরে হয়, লিভারের মধ্যে হবে, আর ইরিথ্রোসাইটিক মানে যেটা লোহিত রক্তকণিকার ভেতরে হবে। ঠিক আছে, আসো এবার হচ্ছে হ্যাপাটিক সাইজোগানি, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রি ইরিথ্রোসাইটিক, এক্সইরিথ্রোসাইটিক। প্রি ইরিথ্রোসাইটিকের 4টা ধাপের নাম মনে রাখতে হবে তোমাকে: স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন্ট আর ক্রিপ্টোমেরোজয়েড। স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন্ট আর ক্রিপ্টোমেরোজয়েড। আর এক্সইরিথ্রোসাইটিকের নামগুলো সবচেয়ে কঠিন এবং বড় বড়। দেখো, মাইক্রোম্যাটাক্রিপ্টোমেরোজয়েড আর ম্যাক্রোম্যাটাক্রিপ্টোমেরোজয়েড। আর ইরিথ্রোসাইট সাইজোগানিতে আরও কিছু নাম আছে, এখান থেকে ট্রোফোজয়েড, সিগনেট রিং, অ্যামিবয়েড, ট্রোফোজয়েড, রোজেট, মেরোজয়েড, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই কয়টা ধাপ মনে রাখতে হবে। পরীক্ষার কোয়েশ্চেনগুলো কেমন থাকে? কোয়েশ্চেন এরকম থাকে যে নিচের কোন দশাটি ইরিথ্রোসাইটিক সাইজোগানিতে দেখা যায়। বুঝছো? লেখা থাকে সিগনেট রিং, তারপর হচ্ছে ক্রিপ্টোজয়েড, মেরোজয়েড, মাইক্রোম্যাটাক্রিপ্টোমেরোজয়েড। উত্তর হবে কি? সিগনেট রিং। ওরকম আর কি, যে কোন দশাটা কোথায় দেখা যায়। তাহলে এটা একটু জানতে হবে তোমাকে। আচ্ছা, এটা জানার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রসিডিউর বুঝতে হবে। আমি একটু গল্প গল্প আকারে বলি, দেখো তো গল্প গল্প আকারে শর্টকাটে তোমাদেরকে কতটুকু মনে রাখাইতে পারি। আশা করি যে গল্পটা শুনলে তুমি রিটেনও দেখতে পারবে, আশা করি। ধরো একটা মশা উড়ে উড়ে যাচ্ছে ভাইয়ার দিক দিয়ে, উড়ে উড়ে যাওয়ার পর সে আমাকে কামড় দিছে। তো কামড় দিছে, তখন তার লালা গ্রন্থির মধ্যে একটা জীবাণু থাকে প্লাজমোডিয়ামের, যে জীবাণুটা থাকে তার নাম হচ্ছে স্পোরোজয়েড। তার মানে গল্পের শুরু কাকে দিয়ে? গল্পের শুরু হচ্ছে স্পোরোজয়েডকে দিয়ে। তাহলে মনে রাখবা যে প্রথম যে দশাটা ভেতরে প্রবেশ করে তার নাম হচ্ছে স্পোরোজয়েড। এখন স্পোরোজয়েড আমার কোষের ভিতর দিয়ে চলে গেল আমার রক্তে। রক্তে যাওয়ার পর 15 থেকে 30 মিনিট পরে সে রক্তের মধ্যে ভেসে 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 সে চলে যাবে যকৃতে। কোথায় চলে যাবে? যকৃতে। যকৃতে যেয়ে সে যকৃতের কোষগুলোকে আক্রমণ করবে। এখন যকৃত কি আমাদের সকল খাবার দাবার সঞ্চয় করে, খাবার দাবার ওখানে আছে। তো এই জীবাণুটা কি করবে? সে খাবার দাবার খাবে, পুষ্টি গ্রহণ করবে। দেখো সে কেমন চিকনা চাকনা ছিল, এই খাইয়া দাইয়া সে এখন গল্লু মা টুলু হয়ে যাবে। দেখো গল্লু হয়ে গেছে, তখন তার নাম হয়ে গেছে ক্রিপ্টোজয়েড। তাহলে কি বলছি? প্রথমে সে চিকনা চাকনা চাইনিজদের চোখের মতো ছিল, কিন্তু সে যকৃতে যেয়ে খাওয়া দাওয়া করে হয়ে গেছে কি? তার নাম হয়ে গেছে ক্রিপ্টোজয়েড। এখন ক্রিপ্টোজয়েড কি করবে? ভাববে যে আমার তো বংশ বিস্তার করা দরকার, তো সে তার ভেতরে নিউক্লিয়াসগুলোকে বিভাজন করবে। ঠিক আছে, বিভাজন করে সে 12 থেকে 200টার মতো নিউক্লিয়াস বানাবে। এই যে দেখো, এই দশাটাকে বলা হবে সাইজন্ট। তারপর সে কি করবে? প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা করে আলাদা আলাদা কোষ তৈরি করবে। তখন প্রত্যেকটা কোষের নাম হবে ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এই 4টা ধাপ হচ্ছে আমার প্রি ইরিথ্রোসাইটিক সাইজোগনি। আবারও বলি, প্রথমে স্পোরোজয়েড ঢুকছে, 15 থেকে 30 মিনিট রক্ত দিয়ে গেছে, যকৃতে গেছে, যাইয়া কি করছে? সে খাবার দাবার করছে, তার নাম হয়ে গেছে ক্রিপ্টোজয়েড। এরপর সে চিন্তা করছে অনেকগুলো নিউক্লিয়াস বানাবে সে ভিতরে, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম হচ্ছে সাইজন্ট। এরপর প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা করে আলাদা আলাদা কোষ তৈরি করছে এবং প্রত্যেকটার নাম হয়ে গেছে ক্রিপ্টোমেরোজয়েড। এই অবস্থাতে সে যকৃত কোষকে ছিঁড়ে বিড়ে বের হয়ে গেছে। দেখো, ভিতর থেকে ছিঁড়ে বিড়ে বের হয়ে গেছে। বের হয়ে সে কি করলো? প্রত্যেকটা ক্রিপ্টোমেরোজয়েড এখন নতুন নতুন যকৃত কোষকে আক্রমণ করা শুরু করে দিছে। এই যে দেখো, তাহলে ক্রিপ্টোমেরোজয়েড নতুন করে আক্রমণ করা শুরু করছে। আক্রান্ত করার পর সে আরেকটা কোষকে আক্রান্ত করছে। কিন্তু এবার দেখো ব্যাপারটা, এখন কি আর তার খাবার দাবার করার দরকার আছে? দরকার নেই, কারণ সে তো আগে থেকেই গোলো মা টুলু। আগের বার সে কি ছিল? চিকনা চাকনা, তখন সে খাবার দাবার করছিল। কিন্তু এবার তো সে আগে থেকে গোলগাল, সে সরাসরি আক্রমণ করে সরাসরি সাইজন করছে। সাইজন থেকে সে আবারও সাইটোপ্লাজম জমা করছে এবং সে কোষ ছিঁড়ে বের হয়ে গেছে। এখন তার নাম হয়েছে ম্যাটাক্রিপ্টোমেরোজয়েড। এখন তুমি বলবা, ভাই এত কঠিন নাম কেন দিছে? আরে বাবা, নাম তো আলাদা করতে হবে, তাই না? এটার নাম দিছে ক্রিপ্টোমেরোজয়েড। এখন এটার নামও যদি ক্রিপ্টোমেরোজয়েড দিত, তুমি কি ধরতে পারতা যে কোনটা কিসের? ধরতে পারতা না। এই জন্য একটা একটা করে শব্দ যোগ করছে যে ক্রিপ্টোমেরোজয়েড, এটার নাম হচ্ছে ম্যাটাক্রিপ্টোমেরোজয়েড। বুঝছি? এখন এটা দুই রকমের হইতে পারে, একগুলো ছোট আরেকগুলো বড়। ছোটটার নাম হচ্ছে মাইক্রোম্যাটাক্রিপ্টোমেরোজয়েড
আর বড়টার নাম হচ্ছে ম্যাক্রো। মনে রাখবা যে মাইক্রো আক্রমণ করবে লোহিত রক্তকণিকাকে, আর ম্যাক্রো আবারও যকৃত কোষকে আক্রমণ করে এই চক্রটা চালাইতেই থাকবে। মানে ম্যাক্রো আবার আরেকটা যকৃত কোষকে আক্রমণ করবে, এই চক্র চালাইতেই থাকবে। আর মাইক্রোগুলো রক্তের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। ঠিক আছে ভাইয়া, যতটুকু বলছি এইটুকু রেকর্ডিং তুমি এবার বইটা রিডিং পড়ার সময় শুনবা। ভাইয়া কথা দিলাম যে তোমার এখন পুরোটা একদম পানির মতো হয়ে গেছে। আসলে দেখো তো এখন পর্যন্ত কথা বলছি যেগুলো বুঝতে পারছো কিনা। ক্লিয়ার হয়েছে? এটুকু বলো ভাইয়াকে একটু। ওকে ঠিক আছে, তাহলে নেক্সটে চলে যাচ্ছি। তাহলে আমাদের এখান থেকে মোটামুটি গল্পটা বলা শেষ। এরপর দেখো আমরা মুভি দেখি না, মুভিতে কি হয়? ক্রিস 1 এর পরের পর্বের নাম কি? ক্রিস 2। ক্রিস 2 এর পরের পর্বের নাম কি? ক্রিস 3। পুষ্পা 1, পুষ্পা 1 এর পরের পর্বের নাম কি? পুষ্পা 2। এরকম হয় না? ঠিক আছে, ওরকম তোমার গল্প যেখান থেকে শেষ ওখান থেকেই কিন্তু গল্পের শুরু হয়। তাহলে ওই গল্প, আমার আগের গল্প শেষ হয়েছে কোন জায়গায়? শেষ হয়েছে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করছিলাম। ওই যে লোহিত রক্তকণিকা আক্রমণ করছিল কেডা? তার নাম ছিল মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। কি নাম ছিল? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। হ্যাঁ, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড কি করছে জানো? সে এখন লোহিত রক্তকণিকার ভেতরে যে তার রূপ পাল্টায় নিছে। ক্রিস 1 এ সে ছিল ঋত্বিক, ক্রিস 2 তে সে হয়ে গেল আমির খান। ধরো নাম চেহারা চেঞ্জ করে নিছে, তার নাম হয়ে গেছে ট্রফোজয়েড। কি নাম হয়ে গেছে? ট্রফোজয়েড। ট্রফোজয়েড হওয়ার পরে সে চিন্তা করলো যে সে একজনকে প্রপোজ করবে। এখন প্রপোজ করার জন্য তার কি লাগবে? রিং লাগবে। তো সে একটা রিং এর আকৃতিতে গঠন করছে, তার নিউক্লিয়াসটা এক পাশে সাইডে চেপে গেছে আর মাঝখানে একটা গহ্বর তৈরি হয়েছে। এটার নাম হচ্ছে সিগনেট রিং। আচ্ছা, সিগনেট রিং পরে সে তার পার্টনারকে প্রপোজ করে তাকে বিয়ে করে ফেলছে। বিয়ে করার পর বউয়ের বকা টকা খেয়ে তার আকৃতি সব চেঞ্জ হয়ে গেছে। তখন আর তোর তো কোনো নির্দিষ্ট আকৃতি নাই। এখন নির্দিষ্ট আকৃতি থাকে না, এরকম কি আছে? অ্যামিবা। তখন তাকে দেখতে অ্যামিবার মতো দেখা যাইতেছে, এই জন্য নাম হয়ে গেছে কি? অ্যামিবয়েড ট্রফোজয়েড। নাম কি হয়ে গেছে? অ্যামিবয়েড ট্রফোজয়েড। দেখো, অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় তার চারপাশে কিছু ফোটা ফোটা কণা 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 দেখা যায়, এটাকে বলা হয় সাফনার্স কণা। এটা তোমার পরীক্ষায় আসবে যে কোনটি দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা যায়? উত্তর হচ্ছে সাফনার্স কণা। সাফনার্স কণা দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা যায়। ঠিক আছে, এরপর সে কি করলো? আবার গোলাপের মতো বিন্যস্ত হইলো, এরকম পাপড়ির মতো, গোলাপের পাপড়ির মতো। তাই তখন তার নাম হয়ে গেল রোজেট। কি নাম হয়ে গেল? রোজেট। রোজেটের প্রত্যেকটা কোষ এরকম করে আলাদা 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 হয়ে গেল, আলাদা হয়ে নতুন কোষ তৈরি করলো। এগুলোর নাম হচ্ছে মেরোজয়েট। এবং তারা লোহিত রক্তকণিকাকে ছিঁড়ে বের হয়ে গেল। এই মেরোজয়েডগুলোই পরবর্তীতে মাইক্রোগ্যামিটোসাইট এবং ম্যাক্রোগ্যামিটোসাইট তৈরি করে, যেটা পরবর্তীতে মশার শরীরে চলে যায়। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার কি? ইরিথ্রোসাইটিক সাইটোকনি। এই ঘটনাগুলো লোহিত রক্তকণিকার ভেতরে হচ্ছে। কোথায় হচ্ছে? লোহিত। গল্প কি ছিল? তাহলে গল্পের লাস্টে ছিল মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। সে লোহিত রক্তকণিকা আক্রমণ করছে, আমির খান হয়ে গেছে। নাম কি হয়েছে? ট্রফোজয়েড। সে বিয়ে করার জন্য রিং কিনছে, নাম কি হয়ে গেছে? সিগনেট রিং। তারপর বিয়ে করার পর তার আকৃতিই পাল্টাই গেছে, নাম কি হয়ে গেছে? অ্যামিবয়েড ট্রফোজয়েড। ওই সময় তার গায়ের মধ্যে অনেকগুলো দানা দেখা গেছে, নাম কি? সাফনার্স দানা। ওইটা দিয়ে ম্যালেরিয়াকে চেনা যায়। তারপর সে গোলাপের পাপড়ির মতো সজ্জিত হয়েছে, রোজেট। তারপর সে কি করলো? নতুন করে বিয়ে করছে, ম্যারোজয়েড। ঠিক আছে, নাম কি হয়ে গেছে? ম্যারোজয়েড। এই ম্যারোজয়েড গুলো থেকে গ্যামেট তৈরি হয়েছে। এই গ্যামেট গুলো তখন আমার রক্তের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এখন কোনো নিষ্পাপ মশা, ধরো নিষ্পাপ একটা অ্যানোফিলিস মশা এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে, সে আমাকে কামড় দিল। কামড় দিলে ওর শরীরে এই গ্যামেট গুলো প্রবেশ করবে এবং যৌন চক্র সম্পাদিত হবে। বুঝছি ব্যাপারটা? মানে মশা কিন্তু সবসময় পাপি থাকে না। আমার শরীরের মধ্যে আমাকে কামড় দিছিল আগে একটা পাপি মশা, তারপর আমার শরীরের মধ্যে সবকিছু হয়েছে, এখন আমার শরীরের মধ্যে গ্যামেট ঘুরতেছে। এখন যদি একটা নিষ্পাপ মশাও আমাকে কামড় দেয়, সে পাপি হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? তাহলে জিনিসটা হচ্ছে এটা। তাহলে এখানে মোটামুটি তোমার আইডিয়া হয়েছে। দেখবা যে ম্যালেরিয়া রোগী, ডেঙ্গু রোগী এগুলাকে মশারির ভিতরে রাখা হয়। এটা কিসের জন্য জানো? এটা কিন্তু ওই মানুষটার প্রোটেকশনের জন্য না, এটা মশাদের প্রোটেকশনের জন্য। মশারা যাতে, নিষ্পাপ মশারা যাতে পাপি না হয়ে যায় এবং অন্যকে যাতে কামড় না দিতে পারে, এই জন্য।
তাহলে জিনিসটা বুঝতে পারছো কিনা? যদি বুঝো তাহলে ভাইয়াকে বলো ক্লিয়ার। ঠিক আছে, আজকে যেহেতু এমসিকিউর জন্য পড়াচ্ছি এই জন্য একটু শর্টকাটে বললাম। যখন রিটেনের জন্য পড়াবো তখন হয়তো আর একটু ডিটেলসে পড়ার সুযোগ থাকবে। রেকর্ড ক্লাসগুলো ইউটিউবে আছে, ইউটিউবে দেওয়া আছে, মেডিকোর পেজেও আছে, স্লাইড মানে স্ক্রোল করলেই পাওয়া, সমস্যা নেই। মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হইলে পাপই হয় না রে বেটা। মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হইলে তোমার শরীরের মধ্যে গ্যামিট গুলো ঘুরতেছে না, এখন তোমাকে আরেকটা মশা কামড় দিয়ে ওর মধ্যে জীবাণু চলে গেছে, এখন ওই মশা যদি আরেকজনকে কামড় দেয় সে আক্রান্ত হয়ে যাবে না? ওইভাবে পাপি আর কি। ঠিক আছে, ওকে, পারবা। নেক্সট চলে যাই, চলো 10টা বেজে গেছে, আর বেশি পড়াবো না। এরপর গ্যামেটোগনি থেকে তেমন কোনো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসে না, এই জন্য গ্যামেটোগনি থেকে স্কিপ করতে পারো। তোমরা এইটা একটু পড়বা, এই যে হ্যাপাটিক সাইজোগনি, ইরিথ্রোসাইটিক সাইজোগনির পার্থক্য। মূলত পার্থক্য তুমি বুঝোই, এই যে হ্যাপাটিকের মধ্যে এগুলো কিছুই হয় না, ইরিথ্রোসাইটিক এই যে ট্রোফোজয়েড, সিগনেট্রিং, সাইজন্ট এগুলো হয়, আর হ্যাপাটিকের মধ্যে ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড, মেটাক্রিপ্টোমেরোজয়েড এগুলো হয়। হিমোজয়েন এটা এরোথ্রোসাইটিকে তৈরি হয়, তাই না? তারপর কাঁপুনি সহ জ্বরটা হয় কিন্তু ইরিথ্রোসাইটিক সাইজোগনি শেষে। সাফনার্স দানা দেখা যায় ইরিথ্রোসাইটিক সাইজোগনিতে। তাহলে বুঝাই যাচ্ছে এগুলো খুব কঠিন কিছু না, একটু একবার পড়লে, রিডিং পড়লে এমনিই পারবে। আর গ্যামেটোগনি থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসে না, এখানে যেগুলো দাগানো আছে সেগুলো একটু দেখবা, যদিও একদমই আসে না, খুব কম আসে। জাস্ট এই কয়েকটা অবজেক্টিভ ভাই একটু দাগাই দিছি, পিডিএফ থেকে একটু দাগাই নিও। এখন যেটা আমি একটু পড়াবো, যেটা ইম্পর্টেন্ট সেটাতে আসি। লাস্টের দিকে আসো, একদম শেষের দিকে আসলে এটা পাবা, ম্যালেরিয়ার সংক্রমণ। এখানে একটা কথা আছে, এটা একটু দাগাও। ম্যালেরিয়ার ভিভ্যাক্স, যেটা প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, এটার গ্যামেটোসাইটগুলো মানুষের রক্তে 7 দিন বাঁচে, কিন্তু ফ্যালসিপ্যারামেটটা 30 থেকে 60 দিন, এমনকি 120 দিনও বাঁচে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে এই যে আমাকে কামড় দিছে, আমার শরীরে গ্যামেটোসাইটগুলো তৈরি হয়েছে না, এগুলো তো আমার রক্তে ঘুরবে। এখন আমাকে কতদিন তুমি মশারির মধ্যে আটকায় রাখবা? যদি প্লাজমোডিয়াম ভিভ্যাক্স কামড় দেয় তাহলে এটা আমার রক্তে 7 দিন থাকবে, তাহলে আমাকে 7 দিন মশারির মধ্যে রাখতে হবে। কিন্তু যদি ফ্যালসিপারাম কামড় দেয় তাহলে কতদিন থাকবে? 30 থেকে 60 দিন। তাহলে আমাকে কি 30 থেকে 60 দিন মশারির মধ্যে আটকে রাখবা? না। কাহিনীটা হচ্ছে এখন খুব ভালো ওষুধ আবিষ্কার হয়েছে, এখন আমরা অনেক আগায় গেছি। এখন ম্যালেরিয়ার ওষুধ আমরা 2 রকমের ওষুধ দেই। একটা হচ্ছে যেটা সাইজনকে মেরে ফেলে, মানে জীবাণুকে মারে, প্লাজমোডিয়ামকে মারে। আরেকটা হচ্ছে যারা গ্যামিটকে মারে। তার মানে আমাদের 2 ধরনের ওষুধ খাইতে হয় মানে ম্যালেরিয়া চিকিৎসা করতে গেলে। একটা হচ্ছে আমরা পড়বো একটু পরে, নাম হচ্ছে ক্লোরোকুইন, এটা জীবাণুটাকে মেরে ফেলে। আরেকটা আমরা পড়বো প্রিমাকুইন, প্রিমাকুইন হচ্ছে গ্যামিটগুলোকে মেরে ফেলে। এই 2টা ওষুধ একসাথে কম্বিনেশন করে খাইতে হয়, তাইলে আর ম্যালেরিয়া রোগের একদমই কোনো সমস্যা থাকে না। বুঝছো ব্যাপারটা? তোমরা এইটুকু দাগাবা। আর দেখো এখানে আসো, এটা দরকার নেই, এইটা আসো, ম্যালেরিয়ার প্রতিকার শেষে আছে। প্রতিকার বুঝোই, যে কোনো মশা থেকে প্রতিকার কি? প্রথম হচ্ছে মশকি নিধন, মশকিকে মারতে হবে, মশকি থেকে নিজের আত্মরক্ষা নিতে হবে। তারপরে আছে চিকিৎসা। মশকি নিধন কি? আশেপাশে যেখানে ডোবা পানি জমা আছে এগুলাকে পরিষ্কার করতে হবে, হাবিজাবি জঙ্গলগুলোকে কেটে ফেলতে হবে, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে কথা বলবো না। যেটা কথা বলবো এইটা, লার্ভা পিপা ধ্বংস করতে কি কি ওষুধ ব্যবহার করা হয়? 1 নম্বর হচ্ছে কেরোসিন ব্যবহার করা হয়। কেরোসিন দিলে অক্সিজেনের অভাবে জীবাণুগুলো মারা যায়। আর এছাড়া জুভেনাইল হরমোন নামক একটা হরমোন আছে, এটাও যদি পানিতে ছড়ায় দেয় তাহলে লার্ভাগুলোর রূপান্তর ব্যাহত হয়। আচ্ছা, আর আমরা যে দেখবা যে ঢাকা শহরে বা ঢাকার বাইরে এরকম একটা মেশিন নিয়ে ভো ভো করে সাদা সাদা ধোঁয়া উড়ায় উড়ায় একটা লোক চলতে থাকে, থাকে না? সাদা সাদা ধোঁয়া। এই সাদা সাদা ধোঁয়াটা আসলে কি? এটা হচ্ছে এই যে সালফার ডাইঅক্সাইড। এটা ফগিং মেশিনের মাধ্যমে ছড়াই দেওয়া হয় এবং এটার মাধ্যমে মশা মারার চেষ্টা করা হয়। তাহলে এটা কি? সালফার ডাইঅক্সাইড গ্যাস। কি গ্যাস? সালফার ডাইঅক্সাইড গ্যাস, এটা মনে রাখবা। ওকে, এরপর চলে আসো যে চিকিৎসা। চিকিৎসার মধ্যে একটা হচ্ছে এই যে কুইনাইন, এটাই হচ্ছে ম্যালেরিয়া নিরাময়ের মূল ওষুধ। তবে এই যে বললাম অনেক রকমের আছে, ক্লোরোকুইন, নিভাকুইন, কেমোকুইন, এগুলো একটু রিডিং দাও, পরীক্ষা আসবে না, জাস্ট রিডিং দিতে পারো। আচ্ছা, এখন যেহেতু বাংলাদেশে এতই মশাগুলোও শক্তিশালী হয়ে গেছে যে এখন আর ক্লোরোকুইন কাজই করে না। এখন নতুন ওষুধ বের হয়েছে আর্টিমিসিন, এটাও ব্যবহার করতে হয়, আর্টিমিসিন।
ঠিক আছে, এগুলো তোমাদের এত আসবে না, জাস্ট একটু মানে মজা করে পড়া আর কি, ঠিক আছে। আর একটা টিকা আছে ম্যালেরিয়ার এগেনস্টে, এটার নাম হচ্ছে মসকিউরিক্স টিকা। মসকিউরিক্স টিকা, হ্যাঁ মসকিউরিক্স, এটা নতুন করে আবিষ্কার হয়েছে। এটা 4টা ডোজ দিতে হয়, 4টা ডোজ। যদিও বাংলাদেশে এটা পাওয়া যায় না, বাংলাদেশে এটা নাই, এটা বাইরের দেশে আছে। ওকে, এই যে এটা পড়ে ফেলেছি ভাইয়া। এগুলো হচ্ছে ভাইয়া লাস্টে তোমাদের পড়ার সুবিধার জন্য যতগুলো আছে সংখ্যাভিত্তিক ডাটাগুলো আছে ওগুলোকে একসাথ করে দিয়ে দিছি। তোমরা যখন স্লাইডগুলো দেখবা তখন এগুলো একটু এক নজর চোখ বুলাইও, দেখবা যে পড়তে সুবিধা হবে, ঠিক আছে। উইথ দ্যাট আজকের ক্লাস শেষ, সোনার বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, বায়োস্টার এক্সামের আগে এটাই মনে হয় লাস্ট ক্লাস ছিল। তো সবার জন্য বায়োস্টার পরীক্ষার জন্য অনেক শুভকামনা। যদি ভাইয়ার কোয়েশ্চেন মানে সবকিছু ক্লিয়ার হয় তাহলে ভাইকে ক্লিয়ার করো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এখনই কোয়েশ্চেন করো, কোনো সমস্যা নাই, ভাইয়া যে কোনো কোয়েশ্চেন আনসার দিচ্ছি। হ্যাঁ, ফেসবুক গ্রুপে তোমাদের একটা লিস্ট দেওয়া হয়েছে যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে, ওই টপিকগুলো অনুযায়ী কোয়েশ্চেনগুলো করা হবে। তো তোমরা ওই টপিকগুলোকে বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বা। রোল যাদের আসে নাই তোমরা টেনশন করি না, রোল চলে আসবে, রোল কালকে পরশুর মধ্যে পাঠিয়ে দিবে, টেনশন করার কিছু নেই। আর যারা পাও নাই একদমই, তারা হচ্ছে ওই মেডিকোর পেজে একটু কষ্ট করে নক দাও, একটু কষ্ট করে নক দাও, ওরা ব্যবস্থা করে দিবে সবকিছুর। আজিবুর স্যারের বইয়ের যেগুলো এক্সট্রা লাগবে সেগুলো ভাইয়ার স্লাইডে দেওয়া আছে, তোমরা চাইলে ওগুলো পড়তে পারো। তবে হাসান স্যারের কোয়েশ্চেনই ম্যাক্সিমাম থাকবে, আজিবুর স্যারের কোয়েশ্চেন খুব খুব কম থাকবে, খুব সুপারফিশিয়াল হয়তো 4-5টা কোয়েশ্চেন থাকবে। তোমরা ওইটা ছাড়াও যদি হাসান স্যারের প্রিপারেশনটাই ভালো করে নাও, দ্যাটস ইনাফ মনে হয়। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ তোমাদের ক্লাসটা ভালো লাগছে, এটাতে অনেক খুশি হইলাম। তো তোমরা পড়াশোনা ভালো করে করো, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। ভাইয়ার জন্য দোয়া করিও, ভাইয়ারও সামনে একটা পরীক্ষা আছে, কিন্তু ভাইয়া ভাবলাম যে তোমাদের এই ক্লাসটা নিয়ে নেই, এই জন্য ক্লাসটা নিয়ে নিলাম। তো ভাইয়ার জন্য একটু দোয়া করিও, সবার জন্য অনেক শুভকামনা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।